ভিলেন্সিয়াস কোডের আয়োজনে কনভারসেশন ইন পাইথন ল্যাঙ্গুয়েজের যে ধারাবাহিক আমাদের প্রোগ্রাম, এই প্রোগ্রামে আমি আজকে শওকত আলী। আমাদের আজকের যে আলোচনা, এটা হলো আমরা পাইথন প্রোগ্রামকে ইনফরমালি পরিচিতি হব। আমরা আজকে ইনফরমালি জানবো পাইথন প্রোগ্রামটা কে, সে কি বুঝে, সে কি কাজ করে, সেগুলো আর কি, কিভাবে কাজ করে। তো আজকের আলোচনায় আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হবে। শুরুতেই আমরা একটু দেখবো যে পাইথন কিভাবে কাজ করতে পারে আসলে। পাইথন কি কাজ করে? পাইথনের কাজটা হলো, সে আমাদের যে হাই লেভেল ভাষা বলে, হাই লেভেল, আমরা তো যে ভাষায় কথা বলতেছি, আমরা বাংলায় বলতেছি, কেউ ইংরেজিতে বলবে, যে যে তার ভাষায় কথা বলবে, এইসব ভাষাই হাই লেভেল ভাষা। পাইথন নাকি হাই লেভেল ভাষা বোঝে, এবং সে একটা ইন্টারপ্রেটার। সে আমাদের হাই লেভেল ভাষাটা, তার যে মেকানিজম আছে, এই মেকানিজমে ইন্টারপ্রেট করবে। ইন্টারপ্রেট করে কোনো না কোনো ভাবে সে কম্পিউটারকে বোঝাবে, আমার কথাটা কম্পিউটারকে বোঝাবে, এবং কম্পিউটারের কাছ থেকে সেই কাজটা আদায় করে আনবে। কাজটা তো কম্পিউটারে করবে, তো সেই কম্পিউটারের কাছ থেকে আদায় করে এনে আবার আমাকে রেজাল্টটা দেবে। এটা পাইথন করবে, এবং এটা সে খুব ভালোভাবেই করে বলে তার এত নাম, সুনাম। আমরা পাইথনকে ডাকবো এখন। এখন পাইথনকে আমরা কয়েকটা ভাবে ডাকতে পারি। একটা হতে পারে যে পাইথনের সাথে, মনে আছে আমাদের যে মানে পাইথন ইন্টারপ্রেটারের পরিচিতির যে আলোচনা হয়েছিল, সেই আলোচনাতে আমরা বলছিলাম যে পাইথনের, যে আমরা ডাউনলোড করলাম, পাইথন ইনস্টল করলাম, এখানে আমাদের বেশ কয়েকটা কম্পোনেন্ট দিয়ে দিছে। তার মধ্যে একটা আছে আইডিএলই, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। আমরা পাইথন যে অ্যাকচুয়াল যে ইন্টারপ্রেটারটা, সেটা তো আছেই। আর আমাদের সে আইডিয়ালিও আছে, আবার আমাদের এই যে সিএমডি, অথবা যে টার্মিনাল, টার্মিনালে যে ইন্টারেক্টিভ শেল, সেগুলো তো আমরা পাইতে পারি। অতএব আমরা অনেক ভাবেই পাইথনকে পাইতে পারি। প্রত্যেকটা ভাবে হয়তো দেখবো না, কিন্তু কয়েকটা ভাবে দেখবো আজকে। প্রথমেই আমি চালু করব এই আইডিএলি যেটা। আচ্ছা, আইডিএলি, আমার এখানে আইডিএলিটা ইনস্টল দেওয়া আছে। আমারটা তো লিনাক্স, তো উইন্ডোজেও এখানে আইডিএলটা পাওয়া যাবে পাইথন ইনস্টল করলে। একটা বিষয় বলি, আমি এখানে কিন্তু দেখাই যেতেছে 3.12.3 এই ভার্সনটা এখানে, অর্থাৎ পাইথনের যে ইন্টারপ্রেটার সেটাই ভার্সনের। আর তাছাড়া এখানে ডিটেলসও লেখা আছে। আমি এখানে কাজ করতেছি মানে 3.12+3 ভার্সনের ইন্টারপ্রেটারেই কাজ করতেছি। আর যেহেতু এখন আমাদের হাতে অলরেডি 3.13 ভার্সনটাই আছে, যদিও আজকে 4 তারিখ, 7 তারিখে এটার ফাইনাল রিলিজ হবে। তো আজকে যে ভার্সনটা আমাদের কাছে আছে ফাইনাল রিলিজে, এটাই থাকবে। আমরা সেটাতেই কাজ করার চেষ্টা করি, কিন্তু সেটাতে কাজ করতে গেলে আমাদের এটা ওপেন করতে হবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। যেহেতু আমাদের আইডিএলিটা আমার এখানে দুইটা ইনস্টল করা নাই, 3.12 এর জন্য ইনস্টল করা হয়েছে। আচ্ছা, আমরা এখান থেকে একটু দেখি যে আইডিএলিটা কিভাবে কাজ করবে। এটা আইডিয়ালি, এখানে আমি কোড লিখবো। এই যে আমাকে অপশনটা দিয়ে দিছে থ্রি, যে গ্রেটার দেন সাইন, এটাতে ইন্টারেক্টিভ শেল বোঝায়, এই যে এই চিহ্নটা। আর আমরা এটা দ্বারা বুঝতেছি যে এখানে আমাকে আমার হাই লেভেল ভাষা, আমার ভাষায় কিছু লিখতে বলতেছে, সেটাকে সে কম্পিউটারকে বোঝাবে, বুঝিয়ে রেজাল্টটা দেবে। আচ্ছা, এটা স্যার আরো একটা অপশন আছে কি, বলছিলাম যে টার্মিনালে আমরা যদি এখানে, এইখানে পাইথনের ভার্সনটা আমি এখানে পাইথন
থ্রি লিখলেই 3. যে 12 ভার্সনটা সেটা চলে আসবে, কারণ আমার এটা তো ইনস্টল করা আছে অলরেডি, এটা আমরা গত সেশনে দেখছি। এখন দুইটাতেই আমার ইন্টারেক্টিভ শেল চালু হইলো। এই দুইটা ছাড়াও আমি আরেকটা ভাবে চালু করব, সেটা হলো আমি একটা ফাইলে কাজ করব, সেই ফাইলটাই এক্সিকিউট করব। তো ফাইলে কাজ করতে গেলে আমি একটা কাজ করি, এখানে নতুন ফাইল ওপেন করতে পারি, আমি একটা টার্মিনাল, আবার নতুন একটা টার্মিনাল নেই, আর এই টার্মিনাল আমি একটা ফাইল তৈরি করি, ডেস্কটপে যাই আমি এখান থেকে। আহ, আমি ডেস্কটপের এই ফোল্ডারটাতে আসতেছি। এখানে আবার আমার কিছু ফাইল আছে, তো আমি এখানে একটা ফাইল তৈরি করি, টেস্ট ডট টেস্ট ডট পাই। তো এখানে ফাইল তৈরি করার জন্য আমাদের এই উবুন্টুতে যে সুবিধাটা আছে, আমি তো সরাসরি চাইলে ন্যানো বা ভাই অথবা যে এডিটর গুলো আছে সেগুলো আমি ব্যবহার করতে পারি, অথবা শুধু ফাইল তৈরি করতে পারি। টেস্ট নাম দিলাম, টেস্ট, কিন্তু নাম তো দেবো টেস্ট, কিন্তু যেহেতু পাইথন ফাইল, প্রত্যেকটা পাইথনেরই যদি একটা ফাইল হয় তো অবশ্যই তার শেষে পিওয়াই দিতে হবে। আমরা দেবো পিওয়াই, এটাকে তখন আমরা এই ইন্টারপ্রেট করব, এক্সিকিউট করব, এগুলো করতে গেলে তখন এই যে ইন্টারপ্রেটার সেই বিভিন্ন ভার্সনে করে নেবে তার সুবিধার মতো। যেমন বাইটের জন্য যেটাকে সে ইন্টারপ্রেট করার পরে যে বাইট কোডে যে ফাইলটা তৈরি হয় সেটাকে আবার এই পাইসি থাকে, আমরা ওটা পরে দেখবো। এখন আমরা আপাতত একটা ফাইল তৈরি করি। আচ্ছা, সেই আমাদের টেস্ট ডট পাই এই ফাইলটা তৈরি করা হয়ে গেছে। আচ্ছা, আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব তিন ভাবে, তিন জায়গা থেকে। যদি বলতেছি তিন জায়গা থেকে, আসলে কিন্তু এটা এটা অনেকটাই সেম, সেম অনেকটাই। তো এটা একটু আলাদা, কারণ আলাদা ফাইলে কাজ করতে হইতেছে। তো আমি যেহেতু প্রথমে ইন্টারেক্টিভ শেল ওপেন করছি, ইন্টারেক্টিভ শেলের যে আইডিয়ালি এখানে লিখি, আমি বলবো যে আমি বলবো কিভাবে, মানে পাইথন ইন্টারপ্রেটার তো সে সবই বোঝে, সবই বুঝলেও কিভাবে বুঝে সেটা তো আমি তাকে বলে দেবো, কারণ সে একটা যন্ত্র আর আমি একটা মানুষ। সে হিসেবে প্রয়োজনটা তো আমার প্রয়োজনটা আমি তার মাধ্যমে আদায় করব। সে আদায় করতে গেলে আমি তাকে বলবো যে সে বুঝতে পারে সেভাবে তাকে বলবো। এখন আমি যদি তাকে বলি যে এই, এই, আমি কি চাই, আমি চাই যে প্রিন্ট করুক কনভারসেশন ইন পাইথন, এটা প্রিন্ট করবে। তো আমি এখানে বলে দেবো যে কনভারসেশন ইন পাইথন প্রিন্ট করো, প্রিন্ট। আমি কিন্তু বাংলায় বলবো না, একটা কথা হলো কি যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কথা বলে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ। প্রিন্ট এখন সরাসরি দেবো যে কনভারসেশন ইন পাইথন ল্যাঙ্গুয়েজ। এখন আমি ইন্টার যদি দিই, এখানে আমাকে কি দেখাইছে, মানে সিনট্যাক্স এরর। সিনট্যাক্স এরর মানে হইতেছে সে যা বোঝে আমি সেভাবে তাকে বুঝাইতে পারি নাই, এটা আমার ব্যর্থতা। সিনট্যাক্স এরর। আচ্ছা, আসলে এটা কিভাবে হবে, সে বলতেছে যে আমি প্রিন্ট করতে বলতেছি কি যে কনভারসেশন ইন পাইথন ল্যাঙ্গুয়েজ, আমি যা মন চাই তাই বলতেছি, সেটাকে আটকে দিতে হবে একটা ব্লকের মধ্যে। সেটা কিসের ব্লক? কোটেশন, সিঙ্গেল কোটেশনে দেই বা ডাবল কোটেশন দেই, কোটেশন দিয়ে সেটা আটকে দিতে হবে। আর প্রিন্ট যে করতে বলবো সেটাকে আবার একটা ব্র্যাকেটের মধ্যে দিতে হবে। সে বলে দিছে ডিড ইউ মিন প্রিন্ট, দিই সেটা প্রিন্ট লিখলাম, প্রিন্ট করতে বললো। এবার আমি কোটেশনের ভিতর আটকে দিব, কারণ আমি কি চাই সেটা তো তার জানা দরকার নাই। আমি শুধু বলে দেবো যে আমি যা চাই তুমি প্রিন্ট করে দেবে, কি চাই সেটা আমি কোটেশনের ভিতর লিখে দিব। তাহলে কনভারসেশন ইন পাইথন ল্যাঙ্গুয়েজ।
এখন যদি আমি এন্টার দিই, এই যে আমি এন্টার যে দিব, এন্টার দিলেই এক্সিকিউশন করার চেষ্টা করবে। এবার সে এক্সিকিউশন করার চেষ্টা করবে বলতে এটাকে সে ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, ইন্টারপ্রেট করতে পারলে তারপরে সে অপারেটিং সিস্টেমের কাছে পাঠাবে। অপারেটিং সিস্টেম এই যে এখানে যে প্রসেস করে সেই রেজাল্টটা তার কাছে দেবে, সে আবার আমাদের এখানে পৌঁছে দিবে। এই তো সে তার কাজ। এখন যদি দেখা গেছে যে এই বোঝে নাই, সে তো অপারেটিং সিস্টেমের কাছে এটা কাজটা পাঠাবে না, পাঠাতে পারবে না, না পারলে তো আলটিমেটলি আমাদের এটা হবে না। তো দেখি আমি যেটা এখন লিখলাম সেটা সে বুঝে কিনা, সে আবার কম্পিউটারকে বুঝাতে পারে কিনা, কম্পিউটার আবার সেটাকে রেসপন্স করে কিনা, সেই রেসপন্স সে এই ইন্টারপ্রেটার আবার আমাকে দেখাতে পারে কিনা। সে এটা পারছে, সে কোনো ভুল ধরে নাই। দেখেন আমি যা চাইছি আমাকে তাই দিছি, যদি আমি লিখেই দিছি, তা আমি কি লিখে দিছি সেটা কিন্তু ইন্টারপ্রেটার জানে না। আমি যা লিখে দিয়েছি সে এটা কম্পিউটারের কাছে নিয়ে গেছে, কম্পিউটার এটা দেখে প্রিন্ট করে দিছি। এটা হচ্ছে কাজ। তো এই কাজটা আবার আমি টার্মিনালে করব। এখানে প্রিন্ট, একইভাবে দেখি তো এইখানে এই সমতল প্রিন্ট দিই, ব্র্যাকেট ছাড়া দিয়ে দেখি কি করে। এইখানেও এরর। হ্যাঁ, এখানেও সেই সিনট্যাক্স এরর, তার মানে আমি তাকে বুঝাতে পারি নাই, ব্যর্থ ছিলাম। আরেকটা বিষয় হলো এই যে এরর গুলো আসছে একই কালারের, আর ইন্টারপ্রেটারটা আসছে, আমরা কিন্তু পাইথন 3.12 কাজ করতেছি, তো 3.13 কাজ করলে আমাদের এইখানে কাজ করতে অনেক সুবিধা হবে। কারণ এখানে আমরা অনেক সুবিধা পাবো, যেটা দেখবো পরে। পাইথন 13 সেই সুবিধা পাওয়া যাবে। যাই হোক, আমি আবার এবার আমি জানি যে পাইথন বলছে কোন ভাবে লিখলে সেভাবে আমি এবার দিই। প্রিন্ট দিব, একটা ব্র্যাকেট দিব, এই ব্র্যাকেটের মধ্যে আমি সিঙ্গেল কোটেশন দিই বা ডাবল কোটেশন দিই, দিয়ে এর মাঝখানে যা লিখে দেব আমি আসলে বলবো যে এটা আমি চাই, আমাকে প্রিন্ট করে দেখাও, সে দেখাবে। তো এখন যদি আমি এন্টার দিই, সে দেখাই দিছে। অতএব কিন্তু কাজটা সহজ মনে হইতেছে, কাজটা কিন্তু সে করছে। বড় কাজ করতে যে কষ্টগুলো তার হয়, সে ছোট কাজ করতে তার একই কষ্ট হয়। সেটা আমি বলবো কিভাবে করছে। তো একই কাজ এখন আমি আবার ফাইলে যে করতে চাই, যে একটা ফাইল তো তৈরি করছি test.py, test.py টা আমি ওপেন করবো এখন। আমি ন্যানো যে টেক্সট এডিটর আছে এটা দিয়ে ওপেন করি, test.py। এই যে আমার একটা সেই ফাঁকা ফাইল, ফাইলে কিছু নাই, ওপেন হইলো। এখন এখানে আমি লিখবো, প্রথমে লিখবো পাই হ্যালো, সরি প্রথম প্রিন্ট লিখতে হবে আমাকে, PRINT, সিঙ্গেল কোটেশন দেবো, সিঙ্গেল কোটেশন শুরু করবো, সিঙ্গেল কোটেশন শেষ করবো। অর্থাৎ প্রথমে তো প্রিন্ট তো দিয়ে তারপর ব্র্যাকেট দিতেই হবে। এবার মাঝখানে যে আমাদের সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ, অথবা ডাবল কোটেশন দিলেও হয়তো। এইখানে আমি লিখবো এবার সে আমাদের, আমরা যা লিখতে চাই, আমরা যা প্রিন্ট করে দেখতে চাই, কনভারসেশন ইন পাইথন ল্যাঙ্গুয়েজ। এটাকে আমি সেভ করবো এখন। সেভ করার জন্য যা করার, ফাইলটা মূলত সেভ করতে হবে নর্মালি যে কোনো ফাইলের মতনই। এখন আমার test.py ফাইলে পাইথনের কিছু কোড লেখা আছে। এখন আমি চাই পাইথন যে ইন্টারপ্রেটার, তাকে আমি বলে দিতে চাই যে আমার একটা ফাইল আছে, পাইথন ফাইল, তুমি তো পাইথন এই যে পাইথন বোঝো, তো আমি পাইথনেই লিখছি, সেটা তুমি একটু ইন্টারপ্রেট করো, ইন্টারপ্রেট করে কম্পিউটারের কাছ থেকে সেটা এক্সিকিউট করে ওইখানে আমি যা চাইছি তাই আমাকে দাও। সেটা আমি বলবো, কিভাবে বলবো, আমি এখন থ্রি পাইথন 3 দিব, এবার স্পেস দিয়ে সেই ফাইলের নামটা দিব। এখানে একটা বিষয় হলো, আমি এটা করতেছি তার মানে একটা ফাইলকে আমি এক্সিকিউট করতেছি। একটা ফাইলের কাছ থেকে আমি কি করতে পারি, নর্মালি ফাইলে ওপেন করে কিছু লিখতে পারি এবং ফাইলটা কি লেখা আছে দেখতে পারি। কিন্তু এই ফাইলটাকে যখনই আমরা একটা সফটওয়্যার হিসাবে ব্যবহার করতেছি, প্রোগ্রাম হিসাবে, মানে ফাইলটাকে আমি স্পেশালি ব্যবহার করতেছি, তো সেটা করতে গেলে ফাইলটাকে আবার আমার একটা বিশেষ পারমিশন দরকার ওইখানে।
এক্সিকিউটেবল পারমিশনটা থাকা দরকার। বাই ডিফল্ট এক্সিকিউটেবল পারমিশন থাকে না। আমি এটা রান করে দেখি আমাকে এরর মেসেজ দেয়, নাকি সে পাইথন ইন্টারপ্রেটার ধরতে পারে নাই যে আমি এটাকে এখন এক্সিকিউটেবল করি নাই, নাকি সে ভুল করে এটাকে রেজাল্ট আনে দিয়ে দেয়। দেখি, এটা দিয়ে দিছে, সে কেন দিয়ে দিছে এটা আমি আবার একটু দেখবো। আমি যখন পাইথন 3.test.py লিখলাম, এটা লেখার মানে হইলো যে এইখানে যাই আছে এটা একটা পাইথন ফাইল। এই কোডের কাজ হলো এই ফাইলটাকে নর্মাল একটা ফাইল হিসেবে নিয়ে সে এক্সিকিউট করার চেষ্টা করবে, কনভার্ট করার চেষ্টা করবে। কিন্তু আমি যেটা বলছিলাম যে পাইথনের এক্সিকিউশন করতে গেলে তো সে একটা প্রোগ্রাম হিসেবে করতে গেলে তো তার এই পারমিশন থাকা লাগবে এক্সিকিউটেবল। হ্যাঁ, কিন্তু এইখানে সেটা লাগে নাই, সেটা ছাড়াই হয়েছে। এটা হওয়ার কারণ আছে। এটা হওয়ার কারণ হচ্ছে যে এখানে এই ফাইলটাকে সে গুরুত্বপূর্ণ মনে করে নাই, সে মনে করছে এইটাকে। কারণ আমরা ইন্টারপ্রিটারটাকেই উল্লেখ করে দিছি, ইন্টারপ্রিটারকে আমরা উল্লেখ করে দেওয়ার কারণে এখানে যে ফাইলটা আছে সেটার কন্টেন্টটাকেই সে মেন গুরুত্বপূর্ণ মনে করছে। সে জাস্ট একটা নর্মাল সরাসরি লিখলো যা হয়তো সে ওইভাবে ধরে নিছে। তাই, কিন্তু যদি এরকম হইতো আমি এই ফাইলটাকেই শুধু এক্সিকিউট করতে চাই, তখন আমাকে বলতো পারমিশন ডিনাইড। পারমিশন ডিনাইড মানে কি, এই ফাইলটা আমি তৈরি করলাম, আমি এটার উপর কাজ করলাম, কিন্তু আমাকে বলতেছে পারমিশন ডিনাইড। মানে হলো এই ফাইলটা আসলে এক্সিকিউটেবল নাই। আচ্ছা, দেখি এক্সিকিউটেবল থাকে কিনা। এখানে হচ্ছে আমাদের একটা ফাইলকে সরাসরি যখন এক্সিকিউট করি এই সেই বিষয় এইভাবে যখন করি, তখন কিন্তু আমি এখানে আসলে পাইথন কেউ ডাকতেছি না, সরাসরি যেন এসে একা একাই সব, যে আমি তারই সরাসরি ডাকতেছি তুমি এক্সিকিউট হও। এবার তার দায়িত্ব হইলো সে পাইথন ইন্টারপ্রেটারকে ডাকবে, ডাকার পর সেই কাজগুলো করাবে। আর উপরে আমি পাইথন ইন্টারপ্রেটারকে ডাকছি, ডাকার পর ফাইল ধরে দিছি, সে কাজ করে দিছে। তো এই সিস্টেম আর এই সিস্টেম পুরো আলাদা। এটা সম্পূর্ণ দায়িত্ব এই ফাইলের কাছে, এই সম্পূর্ণ দায়িত্ব আমরাই পাইথনের কাছে পাইথনকে দিয়ে দিছি। আচ্ছা, কিন্তু এখন এই ফাইলটা যদি আমি এক্সিকিউটেবল পারমিশনটা দিয়ে দিলাম, দেখি তাতেও কি হয় কিনা। মানে প্লাস এক্স ডট পাই, এখন দেখি এটা দিলে হয় কিনা। এখন এইখানে অনেকগুলো ভুল ধরছে। আচ্ছা, কেন ভুল ধরছে, এটা কে, এই ভুলটা কে ধরছে আসলে? এই ভুলটা আসলে পাইথন ধরে নাই। আমরা এখানে এক্সিকিউটেবল ফাইল হিসাবে তো এটাকে রান করলাম, রান করার পরে এখন এই যে যে এক্সিকিউটর যে আছে, এটার যে স্ক্রিপ্ট, এটা মনে করতেছে যে নর্মালি যে শেল স্ক্রিপ্ট থাকে সেই ধরনের স্ক্রিপ্ট, কিন্তু তার সাথে তো এটা মিল খুঁজে পায় নাই। যে কারণে বলতেছে তুমি যা লিখছো সব ভুল, সব ভুল। যে কারণে এত এরর দেখাইছে, সিনট্যাক্স এরর। এখন আমাদের কাজটা কি, আমরা ওইখানে যে যদি বলে দিয়ে আসতাম, ফাইলের কাছে বলে দিয়ে আসতাম যে আমি তোমাকে শুধু ডাকবো, কিন্তু তুমি তুমি এই ইন্টারপ্রেটারটাকে রাখবা, রেখে তুমি কাজ সমাধান করো। সেটা আমরা কিভাবে বলতাম, সেটা হলো আমি ফাইলটাকে আবার এডিট করব। তাহলে ন্যানো টেস্ট ডট পাই। এখন আমি প্রথম লাইনে দেব হলো এই যেটাকে হ্যাশ এক্সক্লেমেশন, তারপর একটা স্পেস দিয়া আমি সেই ইন্টারপ্রেটারের যে লোকেশন সেটা দিয়ে দিব। হ্যাঁ, আমি জানি যে আমার এখানে এই আমার যে ubuntu আছে এখানে এটা লোকেশন হইতেছে এই স্ল্যাশ ইউএসআর বাইন বিআইএন, তারপরে এখানে সেই ইন্টারপ্রেটারের নামটা আর কি, পাইথন 3 এই দিলাম বা 3.12 দিলাম, দুইটার নামেই পাবে, আমি এটাই দিলাম। তো এখন আমি সেভ করলাম। আচ্ছা, এটা এটা তার মানে হলো কি, প্রথমটা হচ্ছে সেবাং,
লাইন যেটা বলো আর কি, এটা তার মানে হলো আমি যদি কখনো যে কোনো বাইরে থেকে জায়গা থেকে যদি এই ফাইলটাকে সরাসরি এক্সিকিউটেবল হিসেবে ডাকি, সে এটা তো এক্সিকিউট করবে, কিন্তু তাকে কে ইন্টারপ্রেট করবে সেটা এইখানে আমি বলে দিলাম। তাহলে এবার আমি সেভ দিই এটাকে। এইবার দেখি যে তোমার এটা পারমিশন দেওয়া আছে এক্সিকিউট করার জন্য। রান করে দেখি টি এস টি ডট পাই। এখন এটাকে রান করছে, এখন এটাকে সে ভুল বলে নাই, কারণ আমি সরাসরি ফাইলটাকে ডাকছি। ফাইলটাকে ডাকার পরে এই ফাইলটা আবার সে জানে এবার কাকে সে, কে তাকে ইন্টারপ্রেট করবে, তাকে সে ডাকছে, তো সেই ইন্টারপ্রেটার মানে পাইথনের যে ইন্টারপ্রেটার সে তাকে ইন্টারপ্রেট করে করে রেজাল্টটা আমাদের আলটিমেটলি এখানে চলে আসছে। তো আমরা এখানে চারটা উপায়ে কিন্তু দেখলাম, ফাইল নিয়ে দেখলাম দুইটা, ইন্টারেক্টিভ শেলে দেখলাম দুইটা, চারটার উপায়ে আমরা পাইথনের কনভারসেশন করতে পারি, কম্পিউটারের কাছে কথা পাঠাতে পারি পাইথনের মাধ্যমে। চারটা উপায়ে। একটা হচ্ছে যে সে আমাদের সেই সরাসরি বলে দেওয়া পাইথন ইন্টারপ্রেটারকে ডেকে তারপরে তার কাছে একটা ফাইল ধরে দেওয়া। আরেকটা হচ্ছে আমরা সরাসরি এটাকে ফাইলটাকে এক্সিকিউটেবল করে তারপর এই সেই ফাইলটাকে কল করা। আর সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই সেই ইন্টারপ্রেটারটা ফাইলের কাছে বলে দিয়ে আসতে হবে প্রথমে। চারটা উপায় আমরা এক্সিকিউট করতে পারবো, এটাই হলো। আর এরপরে আমরা এখন থেকে আপাতত এই আইডিএলই তেই একটু কাজ করি, বাকি সব কেটে দিই। আচ্ছা, এখন পাইথনের যে তার কাজের যে ধারাবাহিকতা সেটা একটু আলোচনা করি, তারপর আমরা পাইথনে কনভারসেশনটা শুরু করি। তো সেই আলোচনাটা আসলে কি, আমরা যখন পাইথন ভাষায় কোনো কিছু লিখি, পাইথনের ভাষায় কোনো কিছু লিখি, তখন পাইথন ওই আমাদের যে লেখাগুলো সে দেখে তার কিছু রুলস আছে, কিছু গ্রামার আছে, সেই গ্রামার অনুযায়ী যদি না মিলে তখন সে ওটাকে ফেরত পাঠিয়ে দেয়, বলে যে এটা কি, সেটা বুঝতেছি না, ঠিক করে দিতে হবে, এরকম কিছু রিটার্ন করে। ঠিক যেমন এখানে সিনট্যাক্স এরর লিখে রিটার্ন করে দিছে, এটা কিন্তু সেই পাইথন ইন্টারপ্রিটারই এটা রিটার্ন করে দিছে, এটা কিন্তু সে ভিতরে ঢুকতে দেয় নাই, মানে কম্পিউটারে ঢুকতে দেয় নাই, মানে সেই ম্যাক্রো প্রসেসরের কাছে ঢুকতে দেয় নাই রান করা এক্সিকিউট করার জন্য, সে এটাকে এরর হিসেবে লিখে দিছে। তো এখন সেই কাজটা হলো যে কি করে, সে যদি আমি ঠিক মতোই তাকে এগুলো দিয়ে দিতে পারতাম, সে পরের বারে আমি যা করছি ঠিক মতোই তো তাকে দিয়ে দিছি, এই রেজাল্টটাও আসছে, তাই না? পাইথন তো এর ভিতরে কি আছে তা জানে না, যা আছে কিন্তু অনেক কাজ করা হয়েছে এর মাঝে, অনেক কাজ করার পরে আবার আমি যা দিয়েছিলাম তাই আসছে। এর মাঝখানে যে কাজগুলো হয়েছে সেটার যদি আমি ওভারভিউ বলি, সেটা হলো আমাদের যে কোড, আমরা এই যে এটা লিখছিলাম এই লাইনটা হইতেছে আমাদের কোড, তো এটাকে বলা হইতেছে সোর্স কোড, আমাদের সোর্স কোড এটা। এটা আমরা যখন লিখে ইন্টার দিছিলাম, ইন্টার দেওয়ার পরেই পাইথন ইন্টারপ্রেটার এটাকে সে ইন্টারপ্রেট করার চেষ্টা করছে তার গ্রামারের সাথে মিলে কিনা। সে দেখছে তার গ্রামারের সাথে মিলে, এটা মিলে যাওয়ার পর সাথে সাথে সে এই লাইনটাকে ইন্টারপ্রেট করছে। কিসে ইন্টারপ্রেট করছে, সেটাকে সে বাইট কোডে ইন্টারপ্রেট করছে। আর বাইট কোডে ইন্টারপ্রেট করলে কিরকম দেখা যায়, কি হয়, সেটা কিন্তু আমরা ইন্টারপ্রেটার নিয়ে যখন আলোচনা করছি তখন সেটা দেখছি। তো সেই বাইট কোডে যখন ইন্টারপ্রেট করে তখনই তার কাজ আসলে শেষ হয় না, তারপরে তার কাজ হলো সে ওইটাকে আবার মেশিন কোডে কনভার্ট করে।
এই মেশিন কোডে কনভার্টটা কে করে? এই যে বাইট কোডে কনভার্ট করার পর এটা একটা পাইথনের ভার্চুয়াল মেশিন এখানে আছে। আমরা যে পাইথন ইন্টারপ্রেটার ইনস্টল করছি, ইন্টারপ্রেটারে একটা পাইথন ভার্চুয়াল মেশিন আছে। সে এটাকে মেশিন কোডে কনভার্ট করে। মেশিন কোডটা হইতেছে 0101, এই যেটা, এছাড়া আর কিছুই না। তো সেই মেশিন কোডে কনভার্ট করার পরে মাইক্রো প্রসেসরের কাছে পাঠায়। মাইক্রো প্রসেসরের কাছে পাঠাইলে মাইক্রো প্রসেসর দেখে যে কি ইনস্ট্রাকশন আসছে, সেই অনুযায়ী সে কাজ করে। যখন দেখে যে প্রিন্ট করতে বলতেছে, তো মাইক্রো প্রসেসর আবার এর মধ্যে সিস্টেম কল কিছু ফাংশন আছে, যেগুলো যেমন ফাইল ওপেন করা, ফাইল বন্ধ করা, ফাইল তৈরি করা, এই যে কোনো কিছু ডিসপ্লেতে দেখানো, কোনো কিছু প্রিন্টার দিয়ে প্রিন্ট করা, একটা সাউন্ড তৈরি করা, এগুলো সবই মূলত সিস্টেম কলে হয় আর কি। একটা ফোল্ডার তৈরি করা। তো এই যে প্রয়োজন অনুযায়ী যখন যে সিস্টেম কলটা প্রয়োজন, এটা তো ইনস্ট্রাকশনেই লেখা থাকে। আমরা যে প্রিন্ট করতে বলছি, তাহলে তার সিস্টেম কলের এটা প্রয়োজন হয়েছে যে ডিসপ্লেতে শো করতে হবে। সেইটাকে সে সেই মাইক্রো প্রসেসর কল করছে। কল করে তাকে বলে দিছে যে তুমি এটা করো, তো তুমি এটাকে এই কাজটা করে দাও। তো সে তখন আবার এটাকে, এই কন্টেন্টটাকে দিয়ে দিছে তার কাছে, সিস্টেম কলের কাছে দিয়ে দিছে। সে সেই যে প্রিন্ট সিস্টেম কল আছে, সে আবার এটাকে এই সিস্টেমে প্রিন্ট করছে। প্রিন্ট করে তারপর সেটা আবার ইন্টারপ্রেটারে পাঠিয়ে দিছে। এইখান থেকে আবার আমরা এই যে দেখতে পারতেছি। তো এইতেছে আমাদের রেজাল্ট। এখন এখানে সামান্য কিছু নাকি অনেক জটিল কিছু, সেটা আসলে তাদের কাছে কোনো বিষয় না। কারণ তারা প্রস্তুতি আছে হাজার হাজার জটিল, লক্ষ লক্ষ জটিল কাজ করার জন্য। এই আর কি, ইন্টারপ্রেটারটা আসলে মূলত কিভাবে দৌড়ায়, কাজ করে, সেটা একটু বললাম। এখন আমরা তো পাইথনের মানে মূলত আমি এইটা একটু আরেকটু ক্লিয়ার করি যে পাইথনের নিজস্ব এটা কোনো ভাষা না। পাইথনের, হ্যাঁ, আমরা ব্যবহার করতেছি ইংরেজি ভাষা, পাইথনও ব্যবহার করতেছি ইংরেজি ভাষা। তার একটা নির্দিষ্ট গ্রামার আছে, সে গ্রামারের মধ্যে পড়তে হবে, নয়তো সে বুঝবে না। এখন আমরা গ্রামারটা একটু চিনতে হবে আমাদের, আসলে পাইথন কোন গ্রামার বলছে। আচ্ছা, আমরা একটা কাজ করি প্রথমে। এই, তো আমাদের যে মোটামুটি এই যে গাণিতিক কাজগুলো যেগুলো করতে হয় নর্মালি, ক্যালকুলেটরে আমরা কিভাবে কাজ করতাম দেখি, সেই বেসিক একটা ক্যালকুলেটরে যে কাজগুলো যেভাবে আমরা এই সংখ্যা উঠে যোগ বিয়োগ চিহ্ন দিই, সেইভাবে কি ক্যালকুলেটর কাজ করে? পাইথনও ইন্টারপ্রেটার কি সেভাবে কাজ করতে পারি কিনা, সেভাবে বুঝতে পারি কিনা? ধরেন আমরা কোনো একটা সংখ্যা দিলাম, তারপরে যোগ দিলাম, আরেকটা সংখ্যা দিলাম, এবার আমরা এটাকে ইন্টার দিয়ে দেখবো তো এটার যোগফল আসে কিনা। ও আচ্ছা, আসে। তার মানে আমাদের কোনো কিছু যোগ করতে গেলে আমরা সেই সংখ্যার পাশাপাশি সে যোগ চিহ্ন দিয়ে সেটা দিতে পারবো। আচ্ছা, আরো বেশি সংখ্যা যদি যোগ করতে চাই, সেটাও হইতেছে, যত সংখ্যা দিতে চাই হইতেছে। অর্থাৎ আমাদের যোগ বিয়োগ, বিয়োগের ক্ষেত্রে একই একই সিস্টেম। তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে একটা করে দেখি বিয়োগ হইতেছে এবং রেজাল্টটা ঠিক আসতেছে। গুণ করি, এই যে একটা ভাগ আসছিল, আচ্ছা গুণটা আগে দেখি। গুণটা করে দেখলে, হ্যাঁ, একটা গুণও হয়েছে। আর ভাগ করে দেখি তো, 52 ভাগ 5 দিয়ে ভাগ করি। হ্যাঁ, ভাগ, আচ্ছা আমাদের তো এটা দশমিক আসলো। এটা ভাগ করতে গেলে কি হয়, আমাদের অনেক সময় দশমিক দরকার হয় না, আমরা চাই যে একেবারে রাউন্ডের ফিগারটা আসুক। অর্থাৎ আমরা 10 চাই। হ্যাঁ, 10 যদি চাই, আমাদের এরপরে দশমিক কত আছে ওটা দরকার নেই, সেটা চাইলে আবার আমাদের আরেকটা অপশন আছে। যেমন 52 দিলাম, তখন ভাগের চিহ্ন তো এই একটা, এটা দুইটা দিব, দুইটাতে 5 দিব, তখন আমাদের 10ই আসবে। দশমিকের পরে যা আছে সব দেবে না, কারণ আমরা এটা দিয়ে তারে বলতেছি আমরা দশমিকের পরের কি আছে কিচ্ছু চাই না, শুধু মেন সংখ্যাটাই চাই, পূর্ণ সংখ্যাটাই চাই। তো সেটা দিয়ে দিচ্ছি। তারপর আবার আমি তাকে বোঝাবো যে আমি এই ভাগশেষ চাই, ভাগফল না। অর্থাৎ
আমি যখন 52 কে 5 দিয়ে ভাগ করতেছি, তো 5 × 10 = 50 আর 2 থাকতেছে ভাগশেষ। আমি আমি এবার ভাগশেষটা বের করতে চাই, তাকে আমি কিভাবে বোঝাবো? সেটা হচ্ছে 52, এই যে এটা আমরা পার্সেন্টেজ বলি যাকে আর কি। এখানে আবার এটাকে মডুলাস অপারেটর বলে, যেহেতু এটাকে ভাগশেষ হিসাবে বের করার জন্য আমরা ব্যবহার করতেছি। এটা 52 মডুলাস 5 দিলে আমাদের এখন ভাগশেষ এইভাবে আসার কথা বলে আমি জানি। আমি পাইথনের যে গ্রামার আছে সেই গ্রামারটা থেকে দেখে শিখছি। এখন 2 আসার কথা। হ্যাঁ, 2 আসছে। মানে এইগুলো কিন্তু তার নির্দিষ্ট ডিফাইন করা গ্রামার। তারপরে আমি স্কোয়ারের এটা করব, মানে ওই 16 স্কোয়ারে কত হয় দেখ। 16 নর্মালি স্কোয়ার করতে গেলে অনেক জায়গাতে দেখা যায় যে এটা দিয়ে স্কোয়ার দিলে 16 স্কোয়ার হয়ে যেত, কিন্তু এখানে আসলে এটা এসে মানে এই নিয়মটা নাই। এখানে দিতেছে স্কোয়ার দিতে চাইলে আপনাকে 2টা গুণ চিহ্ন দিতে হবে। এবার দেন 2 দেন, 2 দিলে 16 স্কোয়ারে যা আসে তাই, 65,000 যা আসে তাই, তাছাড়া 2 256 16 স্কোয়ার। আচ্ছা, 2 পাওয়ার 16 যদি দিই তাহলে 65,000 আসবে। 65,536 আসছে। দেখ, এটা স্কোয়ার বা পাওয়ার হিসাব বের করার জন্য। কারণ আমরা বর্গমূল যদি বের করতে চাই, তাহলে বর্গমূল বের করতে চাইলে আমাদের আবার একটা সূত্র ব্যবহার করতে হবে। স্কোয়ার রুট তো স্কোয়ার থি, এটা মনে হয়। এবার এখানে পাইথনের কিছু আছে, এই নির্দিষ্ট, মানে আমাদের যে কত কাজ করতে হয়, এই এই জন্য আমাদের ছোট ছোট কত ফাংশন তৈরি করে রাখি। একই কাজ কিন্তু বারবার করতে হয়, যে যাতে পরবর্তীতে শুধু ফাংশনটা কল করলেই এই, আর কাজটা সহজ হয়ে যায়। ফাংশন আছে আর কি। যেমন আমি প্রত্যেকবার মানে প্রিন্ট করতে চাই একটা রেজাল্টটা প্রিন্ট করতে চাই কিরকম, একটা সংখ্যা দেবো, সেটা সে বলবে। হ্যাঁ, বলবে সেই সংখ্যাটা, তারপরে যেটা সংখ্যা নেবে ইউজারের কাছ থেকে নিয়ে, তারপর সেটা প্রিন্ট করে দেখাবে, রেজাল্ট সংখ্যা দেবে। যেমন এরকম আমি দিলাম দিলাম একটা সংখ্যা, সমান সমান, সরাসরি এখান থেকে দিতে পারি দিলাম আরেকটা সংখ্যা। আচ্ছা, এই যে আমরা যা করতেছি এখন, যেটা করতেছি সেটা কিন্তু আরেকটা আরেকটা গ্রামারেরই কাজ। মানে এই যে একটা সমাজ একটা কিছু একটা নাম দিলাম ABCD, মাঝখানে একটা ইকুয়াল অপারেটর দিলাম, সমান সমান চিহ্ন, তারপরে এটার মানে মান দিলাম। এটার মানে হলো আসলে এই মানে অ্যাসাইনমেন্ট অপারেটর। এই সমান সমান না, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। মানে হলো আমি এই পাশে একটা নাম দিব, এই পাশে থাকবে নাম, নেম, আর এই পাশে একটা সমান সমান, তারপরে থাকবো সেই নামের এগেইনস্টে কি ভ্যালু আছে সেটা। মানে আমার যখন পরবর্তীতে এই এই ভ্যালুটা দরকার হবে, আমি মূলত সেই নামটা ধরে ডাকলেই পাবো। হ্যাঁ, মানে পাইথনকে আমি বলে রাখলাম আগে ভাগে যে আমি তোমার নাম দিলাম এটা। যেমন ধরেন এখানে এই 10,000, আর 10,000-এর নাম রাখলাম আমি এই যে মাই ওয়েট, মাই লিস্ট। এখন আমি 10,000 হইতে পারে, বেশি হইতে পারে, কম হইতে পারে, আমি তো যা অ্যাকচুয়াল সেটা আমি লিখে মায়োটের মধ্যে রাখছি। এইবার আমি ধরেন অনেকক্ষণ পরেও যদি এই ইন্টারেক্টিভ শেল থেকে ডিলিট না করি, ক্রস দিয়ে বেরিয়ে না যাই, মায়োয়েট লিখি, সে কি দেওয়ার কথা? সে কি মায়োয়েট প্রিন্ট করবে নাকি এই মায়োয়েটের মধ্যে আসলে কি রাখা হয়েছে, এই অ্যাসাইনমেন্ট মানে কি কিছু রাখা, সে এটাকে দেখাবে। আসলে আমরা দেখতেছি মাই ওয়েট, কিন্তু ইন্টারপ্রেটার তো দেখতেছি এটা মাই ওয়েট না। ইন্টারপ্রেটার দেখতেছে এই যে এই জিনিসটা এখানে যা আছে তাই। তো ইন্টারপ্রেটার তো অরিজিনালটাই প্রিন্ট করে দিবে। আমরা যা দেখি এই যে ওইখানে যা আছে তাই সে দেখে প্রিন্ট করে দিতেছে। তো এটাতে সে মানে ভ্যারিয়েবল বলে আর কি, ভ্যারিয়েবল রেজিস্টার, যেমন ভ্যারিয়েবল রেজিস্টার অনেক কিছু তো থাকে ভ্যারিয়েবল, মানে যেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। যখন আমরা মাইটের মধ্যে আমি আবার অন্য কিছু রাখতে পারি। এখানে দেখা যাচ্ছে মাই ওয়েট, আমি এখানে 20 দিলাম। এখন আমি যদি মাই ওয়েট লিখে দিই, এখানে যে জিনিসটা লিখছিলাম এখানে সেই একই জিনিস লিখতেছি, কিন্তু এটার দিলে এবার রেজাল্ট আসবে 20, কারণ এটার ওই যে এটা ভেরিয়েবল,
ভেরিয়েবলের মান সময়ের সাথে সাথে চেঞ্জ হতে পারে। চেঞ্জ তো আমি করছি এখানে, চেঞ্জ তো হয়েছে, সেই রেজাল্টটাই আসতেছে। এটা হইতেছে সেই মানে ভেরিয়েবল, এটা ভেরিয়েবল। তাহলে আমরা যখন কোনো নামের মধ্যে কোনো কিছু রাখতে পারি, আবার ভেরিয়েবলের নিয়মটা হইতেছে মানে এটা গ্রামার আর কি। প্রথমে এখানে যাই করি, এটা শুরু করতে হবে আন্ডার স্কোর। আন্ডার স্কোর একটা দিই বা দুইটা দিই, যে কটাই দিই, নিয়ম হইতেছে হয় আমাকে একটা দিতে হবে। আমি আমার যে কাজগুলো করবো বেশিরভাগ আন্ডার স্কোর দিব না, অথবা দিলে একটা দিব। কারণ দুইটাও দিব না, কারণ কারণ আছে এটার। এই যে দুইটা আন্ডার স্কোর দিই না, দিলেও কোনো ভুল হবে না। কিন্তু পাইথনের যে নিজস্ব যে লাইব্রেরিটা আছে না, সেইখানে আর প্রত্যেকটা অবজেক্টেরই কিছু কিছু মানে বৈশিষ্ট্য পাওয়া যায়। আর সেগুলো ডিফাইন করা থাকে এই শুরুতে ডাবল আন্ডারস্কোর, শেষে ডাবল আন্ডারস্কোর। এটা হচ্ছে তার নিজস্ব একটা রীতি। তো যেহেতু তার রীতি এটা, আমাদের রীতি আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করতে পারি, অথবা আমাদের দরকারও নেই আন্ডারস্কোর ব্যবহার করার। শুরুতে আমরা হয় আন্ডারস্কোর ব্যবহার করবো, নয় কোনো একটা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের হোক বড় হাতের হোক ফুল ব্যবহার করবো, অক্ষর ব্যবহার করবো। আর তারপরে আমাদের পরবর্তীতে যা ইচ্ছা তাই করতে পারি। যেমন প্রথমে এ দিলাম, এ দেওয়ার পর আমি সংখ্যা যত ব্যবহার করি, তবে স্পেশাল কিছু দেওয়া যাবে না। এই যোগ বিয়োগ এই ধরনের কিছু সংখ্যা, এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের হোক বড় হাতের হোক, আর হলো আন্ডারস্কোর, এইগুলো হচ্ছে আমি ব্যবহার করতে পারবো ভেরিয়েবলের নাম হিসাবে। আচ্ছা, ভেরিয়েবলের নাম হিসাবে আমি যেহেতু ব্যবহার করতে পারবো, এই নামটা ভেরিয়েবল নাম হিসাবে ব্যবহার করব। তারপরে আবার এটা হচ্ছে আমি যদি কখনো ফাংশন বলতে কিছু বুঝি, আমরা মানে বুঝবো তো পরে অবশ্যই। তো ফাংশনের নাম হিসাবে তখন আমরা এই নিয়মেই ব্যবহার করবো যে প্রথম অক্ষর আন্ডারস্কোর থাকবে, অথবা এবিসিডি থাকবে, কিন্তু সংখ্যা থাকবে না। কিন্তু এরপরে সংখ্যা থাকতে পারবে, কিন্তু কোনো অন্যান্য যে যোগ বিয়োগ কোনো চিহ্ন, আন্ডার এই হ্যাশ চিহ্ন, মানে অ্যাম্পারসেন্ড চিহ্ন, এই ধরনের কোনো চিহ্ন থাকবে না। নামের সাথে আমরা এগুলো রাখবো না। এগুলো রাখলে আমাদের পাইথন চিনবে না। চিহ্ন না চিনলে তো ভুল ধরবে, তাহলে আমাদের কাজ করার সার্থকতা থাকে। সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম। আর এখন আমি যেটা বলতেছিলাম, যে একটা পাইথনের একটা পরে একই কাজ যেহেতু বারবার করতে হয়, সেহেতু আমরা ইয়ে করি, মানে ফাংশন তৈরি করি। তো ফাংশন তৈরি করাটা কিভাবে করে আমি একটু সংক্ষেপে দেখাই। সংক্ষেপে দেখানোর মানে হইতেছে, আচ্ছা আচ্ছা, একটা সুন্দর একটা এরর পাইছি। এররটা আমি বলে দিই, এররটা কি। আমি যদি এটা ইচ্ছা করে করে নেই, মানে আমি তো এখানে এ লেখা কিছু একটা লিখছিলাম, লিখে ইন্টার দিছিলাম। ইন্টার দেওয়ার পরে ওই ইন্টারপ্রেটার, আমি ভুলে দিয়ে আবার যাই করি, সে তো মনে করছে আমি এটা তাকে পাঠাইছি ইন্টারপ্রেট করার জন্য। সে এটা ইন্টারপ্রেট করতে যায়, বলছে যে এই নাম এখনো পর্যন্ত ডিফাইন করা হয় নাই, মানে এই নামে কিছু সে পায় নাই। তার লাইব্রেরি তো খুঁজে পায় নাই। আর আমার এইখান থেকে আমার যে লাইব্রেরি, আমি যে এই পর্যন্ত যে কাজগুলো করছি সেখানেও সে খুঁজে পায় নাই। তাই সে একটা নেই মিরর টাইপের একটা ইয়ে দিছে আর কি। এরর গুলো সুন্দর আসলে খুব ভালোভাবে বোঝা যায়। তো আমি একটা ফাংশন তৈরি করি, হ্যাঁ ফাংশনটা কি আমরা পরে দেখবো নি। ডি এফ, ওই তো বললাম ফাংশনের একটা নাম থাকতে হয়, কিন্তু ফাংশন লেখার নিয়মটা হইতেছে কি, প্রথমে ডিইএফ লিখতেই হবে, মানে ডিফাইনের ডিইএফ। এটা পাইথনের নিয়ম, আমার নিয়ম। হ্যাঁ, এটা করতে হবে। ডিএফ, তারপরে হচ্ছে সেই ফাংশনের আমি একটা নাম দেবো, এটা কিন্তু ভেরিয়েবলের নাম। ভেরিয়েবলের নাম দিয়ে নিয়মটা কি, নিয়মটা হচ্ছে প্রথমে আমরা আন্ডারস্কোর দিতে পারি, অথবা এ থেকে জেড পর্যন্ত ছোট হাতের হোক বড় হাতের হোক অক্ষর দিতে পারি। তারপরে আমরা সংখ্যা দিতে পারি, অথবা এবিসিডি অক্ষর দিতে পারি, অথবা আন্ডারস্কোর দিতে পারি। কিন্তু প্রথম কন্ডিশন আন্ডারস্কোর, নয়তো এ থেকে জেড পর্যন্ত কোনো একটা সংখ্যা। সেটা দিই, আমি দিই একটা মাই। তো মাই দিলে তো এম তো প্রথম অক্ষর, এম তো সে এ থেকে জেড পর্যন্ত সে নর্মাল অক্ষর বলতেছে, এটা তো ভুল ধরবে না। আচ্ছা, আপাতত আর কিছু দরকার নেই, শুধু এমই থাকুক। এই যে আবার একটা ব্র্যাকেট দিতে হবে। হ্যাঁ, আমি যে ফাংশন তৈরি করব, প্রথমে তো এটা লিখতে হবে শব্দটুকু। তারপরে এই ফাংশনের একটা নাম দেব, তারপরে এই ব্র্যাকেটটা দিতেই হবে। এইবার এটার ভিতরে কিছু, আমি যদি মনে করি আমার ভিতরে কিছু ফাংশনের দরকার, আমি এখানে দিব, দরকার না হলে দিব না। তারপরে এইটা আমাকে দিতেই হবে।
এটা দিলে আমি এন্টার যদি দেই আমাকে একটু ভিতরে নিয়ে দিছি। এই যে নর্মালি শুরু হয় কই এই জায়গায় না, কিন্তু আমার এটা মানে মাউসের যেটা কার্সরটা করতেছে এইখানে আসার পর লাফাইতেছে মানে এই যে একটু ভিতরে, এই লাইনের চাইতে একটু ভিতরে, এটারে বলে ইন্ডেন্টেশন, লাইন ইন্ডেন্টেশন। পাইথন কিন্তু জটিল কিছু না, কিন্তু একটা লাইন একটা লাইন থেকে যে আলাদা, একটা লাইন যে একটা লাইনের ভিতরে কারো অধীনে, সেটা বোঝানোর জন্য তাকে ইন্ডেন্টেশনটা কঠোরভাবে ফলো করতে হয়। আপনি এখানে ধরেন, এরা তো ডিফল্ট ভাবে 4টা স্পেস দিয়ে দেয়, আপনি যদি এখানে একটা স্পেসও ব্যবহার করেন, ধরেন একটা স্পেস 4টা দরকার না হবে, এই একটা করবেন, তাহলে এই ব্লকের মধ্যে সবগুলো একটা স্পেসই ব্যবহার করতে হবে। একটা একটা করলাম, একটা দুইটা করলাম, এটা করলে আপনাকে এরর দেখিয়ে দিবে, এটা হবে না। তাহলে আমি এখানে 4টা আছে, 4টাই থাকুক। আমি এখানে কি করব, আহ, বলছিলাম না যে আহ, দুটা সংখ্যা নেবো, মানে একটা যোগ করবো আর কি। যোগ করার একটা ক্যালকুলেটর তো, যে আমি যে কোনো দুটা সংখ্যা ওটার ভিতর দিব, দেওয়ার পর এটা যোগ করে দিবে। আমি এ বি দিলাম। তাহলে এটা আমি পরে দেখাবো নি কিভাবে আসলে এটার বড় কাজটা কিভাবে করে, সেটা আমি এখন দেখাইতেছি যে এই রেজাল্ট, রেজাল্ট এই যে সমান সমান দিছি, এখানে যাই করি, এটা কিন্তু একটা অ্যাসাইনমেন্ট করতেছি, তার মানে এই পাশে আমি যাই দিব সেটা রেজাল্টের ভিতর থাকবে, তাই তো? আচ্ছা, এ প্লাস, এইখানে আমার এইখানে যে আমি এ বি, এ আর বি এর তো কোনো না কোনো মান যদি থাকে, সেই মান দুটো যোগ করে যোগফল থাকবে কিসের ভিতর, রেজাল্টের ভিতর। আমি সেই রেজাল্টটা প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট রেজাল্ট ইজ, আচ্ছা, এই প্রিন্টের ভিতর তো আমরা দেখা গেছে যে আমরা অনেকভাবে প্রিন্ট করতে পারছি। আমি আপাতত এই একটা বললাম যে এই অংশটা প্রিন্ট করবা, তার সাথে এই মানটা প্রিন্ট করবা, তাহলে কমা দিয়ে আলাদা করে দিলাম, এটাও হয়। হ্যাঁ, এই যে সে আমাদের সে প্রথমে দেখা যে এটা নিয়মটা, প্রিন্ট কমান্ড, তারপরে এই যে ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শুরুর পর এই যে আমি কি কি প্রিন্ট করতে হবে সেটা আলাদা আলাদা করে কমা এ দিয়ে দিলাম, কমা দিয়ে দিলাম। এখন যদি আমি কমা না দিতাম, তাহলে তো সে কি করতো, আমি যদি এটার ভিতরেই রেজাল্ট দিতাম, তাহলে এটাকে তো সে পড়তো না, দেখতো না, যা আছে তাই দিয়ে দিত। সেটা তো হবে না, আমার তো রেজাল্টটা দরকার, মানে এই যে এটার মানটা দরকার, তাই রেজাল্টটাকে আলাদা করে দিছি। হ্যাঁ, আর অনেক ভাবে দেওয়া যায়, এইভাবে দিছি আর কি। তো দিছি, দেওয়ার পর আমি এটা শেষ করে দিলাম, ডাবল আরেকবার এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে এখন আমি কি করছি, আমি একটা ফাংশন তৈরি করছি, ফাংশনের নাম হইতেছে এম। ফাংশন কি কাজ করছে, যে সে হলো দুটা সংখ্যা নেয়, সংখ্যা নিয়ে যোগ করে যোগফলটা প্রিন্ট করে, প্রিন্ট আবার এই মেসেজ দেয়, রেজাল্ট ইস, তারপরে সেটা দেয়। আচ্ছা দেখি তো, আমি এবার ফাংশনটা ব্যবহার করব। হ্যাঁ, ফাংশনটা ব্যবহার করব, ফাংশনের নাম কি, এম। এম, এখানে আমি কি কি দিব, আমি দুইটা সংখ্যা বসাইতে পারবো কমা দিয়ে দিয়ে, যেমন আছে পছন্দ দিলাম এটা, আরেকটা দিলাম, এই যে ব্র্যাকেট শেষ। এখন যদি এন্টার দেই, তাহলে এই ফাংশনটাকে সে কল করবে। এবার ফাংশনটা কোথাও না কোথাও তো ডিফাইন করা আছে, মানে আমাদের ফাংশন তো এইখানে ডিফাইন করা, সেইখানে যা যা করার কথা তাই করবে। এবার প্রথম সংখ্যাটা, এই যে প্রথম মান, এটার প্রথম, এটার দ্বিতীয়, এটার তৃতীয়, তাহলে আমাদের এখানে এ মানে হচ্ছে এটা, বি মানে হচ্ছে এটা, তাহলে এই দুইটা যোগ করবে, এই দুইটা যোগ করে যোগ করে রাখবে রেজাল্টের মধ্যে। এই যে সমান সমান, এই যেটা তো ক্যালকুলেটরের কাজটা যা করছে করছে, করে সমান 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 এই পাশে যে আছে তার মধ্যে রাখছে সে ভেরিয়েবল, আবার প্রিন্ট করছে। তাহলে প্রিন্ট এই পাশে তো যা আছে তাই প্রিন্ট করবে, কমা দেওয়ার পর এটা যেহেতু কোটেশনের মধ্যে নাই, দেখবে যে এই নামে কিছু উপরে আছে কিনা, তো দেখছে উপরে এই নামে তো আছে, এই নামের মধ্যে কি মান আছে সেটা সে দেখছে, দেখার পরে এটাকে সে প্রিন্ট করে দিবে, এটাই তো সে কাজ করবে। আচ্ছা, এবার আমি তাইলে, আমার মনে হয় এটা ডিফাইন, এটা বলে ডিফাইন করা, ফাংশন তৈরি করা, আর এটাকে বলে ফাংশন কল করা। আচ্ছা এন্টার দিই তো দেখি কল হয় কিনা, হয়েছে।
মানে এই দুটা যোগ করলে যোগফল মিলে গেছে, কিন্তু দেখিয়ে দিল আসলে যোগফলটা কি হবে। আবার যদি আমি আরেকটা সংখ্যা দিয়ে দিই হ্যাঁ, মানে মনে হয়েছে কি এটাই হচ্ছে ফাংশনের সুবিধা, যে আমি একবার তৈরি করছি, যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবো। হ্যাঁ, এই যে ফাংশনের সুবিধা। তাহলে এত কিছু বললাম, ফাংশন এখন দেখানোর ইচ্ছা ছিল না। ইচ্ছা ছিল হলো আমার যে ক্যালকুলেটর যে কাজটা করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ সবই করলাম, ভাগশেষ বের করলাম, তারপরে ভাগ করার পর দশমিক সিস্টেম থাকলে সেটা দশমিক ছাড়া সেটা বের করলাম। আবার বড় সংখ্যার যদি আমরা যোগ বিয়োগ বড় ক্যালকুলেটর সরল নিয়মের অঙ্কগুলো যে ছিল আগে, সরল সরল নিয়মের অঙ্কগুলো যে ছিল, 5 যোগ 9 যোগ কিছু একটা দিলাম, বিয়োগ, তো গুণ ভাগ, তাতেও রেজাল্ট আসছে, রেজাল্টটা দিয়ে দিচ্ছে, মানে হিসাব করে যা রেজাল্ট আসছে তাই। নর্মাল ক্যালকুলেটর, তাহলে সে যে বর্গ করছি, স্কোয়ার করছি, সেটা তো আমরা পারছি। ডাবল বর্গ স্কোয়ার করছি কিভাবে, ডাবল ইনটু দিয়ে। তারপর বর্গমূলটা করতে গেলে আমাদের স্কোয়ার রুট একটা ফাংশন আছে, সেই ফাংশনটা বোঝানোর জন্য আমি ফাংশনটা তৈরি করলাম, একটা ফাংশন। সেরকমই একটা ফাংশন আছে, মানে বর্গমূলের যে ইংলিশটা কি, স্কোয়ার রুট। এখানে কিউ আর টি নামে একটা ফাংশন আছে, সেটা একটা পাইথনের বিল্ট ইন ফাংশন, পাইথনের নিজস্ব তৈরি করা। এখানে এই পাইথনের যে ম্যাথ নামে যে একটা মডিউল আছে, সেই মডিউল তো এখন আর তৈরি করবো না। মডিউল হইতেছে এই একটা ধরেন একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল আছে, আর প্রত্যেকটা ফাইলে অনেকগুলো ইয়ে আছে, ফাংশন ফাংশন আছে, ক্লাস আছে, এগুলো আছে আর কি। তো সেই মডিউল আছে পুরো একটা বক্স। ম্যাথমেটিক্স এর জন্য একটা মডিউল আছে, সেটা হচ্ছে ম্যাথ। তাহলে আমরা সেই ম্যাথ, সেই মডিউলটাকে আমরা এখানে আনবো। হ্যাঁ, আনার জন্য ইম্পোর্ট করব, মানে বিদেশ থেকে যেরকম নিয়ে আসে, আমাদের এটা বাইরে কোথাও আছে। আসলে মূলত এটা সেই লাইব্রেরি, তো এই বিল্ট ইন হলো, এটাকে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট ম্যাথ, মানে ম্যাথের যে মডিউলটাকে ইম্পোর্ট করলাম এখানে। এবার আমি সেই ম্যাথের যতগুলো ফাংশন আছে, যা আছে সব ব্যবহার করতে পারবো। তাহলে ম্যাথ ডট এস কিউ আর টি, এই যে এস কিউ আর টি হচ্ছে একটা ফাংশন, ম্যাথ হচ্ছে সেই মডিউলের নাম। ধর সেই মডিউল, এটা ফাইলও হইতে পারে, এটা একটা যে এই একটা ফাইলের নাম ম্যাথ, সে মডিউলের আর তার বইয়ের মধ্যে স্কোয়ার রুট এস কিউ আর টি নামে একটা ফাংশন ছিল, যেমন আমাদের এম নামে একটা ফাংশন ছিল। তার আমরা ফাংশনটা কল করব, কল করতে গেলে তো আমাকে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আটকাইতে হবে। আচ্ছা, এবার এর ভিতরে আমরা যে সংখ্যাটা দেব, সেই সংখ্যাটার বর্গমূল বের করে দেবে স্কোয়ার রুট। আমি 25 দিই, 5 তো আসার কথা, এই দেখি। হ্যাঁ, এই যে 5 আসছে, ম্যাথ ডট স্কোয়ার রুট, তার মানে আমরা মোটামুটি গাণিতিক কাজ টুকটাক এটা দিয়ে করতে পারতেছি। হ্যাঁ, আমরা তাইলে বুঝাতে পারতেছি, মানে পাইথনের ইন্টারপ্রেটারের সাথে আমাদের এইটুকু পরিচিতি অন্তত হয়েছে যে আমরা যদি ক্যালকুলেটরের যে কাজটা আমরা তাকে দিয়ে করাইতে পারতেছি, তাকে আমরা বলতেছি করে দাও, তো সেও আমাদের কথাগুলো বুঝতেছে, বুঝে সে কম্পিউটারকে দিয়ে কাজটা করে নিতেছে, করে আবার আমাদেরকে রেজাল্টটা দিতেছে। তাহলে আমরা বলতে পারি যে আমরা মোটামুটি এই তার তার যে নিয়ম, তার যে ভাষা বোঝা, সেটা আমরা আগাইতেছি। আচ্ছা, আমরা এখন মোটামুটি ইরোরও দেখছি আমরা, ভেরিয়েবল কিভাবে ই করে, এটাকে ডিক্লেয়ার করা বলে আর কি, যে ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ডিক্লারেশন অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে যে ব্যবহার করে। ভেরিয়েবলটা দেখছি আমরা মোটামুটি পারি। আরেকটা বিষয় হলো এখানে, আরেকটা সেটা আমাদের খুব বেশি দরকার হবে না, কিন্তু মনে রাখতে সুবিধা আছে। যেমন এই যে একটা অপারেটর স্পেশাল, একটা সিঙ্গেল আন্ডারস্কোর না, এটা ইন্টার দেন, আপনি সর্বশেষ যে ভ্যালুটা রিটার্ন করছে না, সেটাকে আপনাকে দিয়ে দেবে। এটা এখন 5, মানে আমরা সর্বশেষ কত পাইছিলাম, 5 পাইছিলাম, সে 5 এটার মধ্যে সে সর্বশেষ ভ্যালুটা রাখে, এই সেই একটা সিঙ্গেল আন্ডারস্কোর। এরপর পাইথনের আরো কিছু বিষয় হলো যে আমরা স্ট্রিং নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, লেখালেখি নিয়ে একটু কথা বলবো। লেখালেখির মধ্যে আমাদের যে আমরা যে মোটামুটি কিছু অলরেডি দেখে ফেলছি।
আমরা এখন জানি যে আমাদের একটা লেখা যদি আমরা প্রিন্ট করতে চাই, পাইথনকে কিভাবে নির্দেশ দিতে হয় সেটা তো আমাদের জানাই আছে। আমরা তো প্রিন্টের ভিতরে লিখে দিই, তাই না? প্রিন্ট ফাংশনটা ব্যবহার। আচ্ছা, আমাদের ফাংশন সম্পর্কে যদি আমরা কিছুটা বলছি, তাহলে আমাদের এখন আমরা যদি এরকম কিছুটা নাম দেই, তো নাম দেওয়ার পরে এরকম ব্র্যাকেট দিই, এটার মানে আমাদের কি বোঝায়? এন্টার দিই মানে হলো আমরা একটা এ নামে একটা ফাংশনটাকে আমরা কল করতেছি, তাই না? আচ্ছা, আচ্ছা, কল করতেছি মানে হইলো এটার যে কাজ সেটা আমরা করতে বলতেছি। হ্যাঁ, এইখানে করতে বলতেছি, সেটাকে কল করা বলে। যাই হোক, এখন আমরা এখন আবার এই যে সুন্দর একটা এরর দেখাইছি, মানে এই নামে তো আর কিছু উপরে নাই। যে কারণ নাই যেহেতু, তো সে তো আমি এ, সে তো সিরিয়াসলি সবসময় নেয় সবকিছু। সে মনে করছে তাকে ইন্টারপ্রেট করতে হবে, সে করতে যে গেছে সে দেখছে যে নাই, এরর মেসেজ দিয়ে দিল। এটাতে সে পাইথনের সৌন্দর্য। আর আমরা দেখি আমাদের এখানে আর একটা বিষয় হলো, আমরা শর্টকাটেও না পাইথনের সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে যদি কিছু লিখি, তো এটা শর্টকাটে প্রিন্ট ফাংশন ব্যবহার নাও করলেও এটা আমাদের রেজাল্ট আসলে দেখে দিয়ে দেয়। এটা একটু বিশেষ। সিঙ্গেল কোটেশন দেই বা ডাবল কোটেশন দেই, শুরুতে শেষে সেম মিলতে হবে, দিয়ে দেয়। এই যে এটা যেমন, এটা আমরা পাঠাইলাম পাইথন ইন্টারপ্রেটারের মাধ্যমে কম্পিউটারের কাছে, আর এটা রেজাল্ট হিসাবে আসলো। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আবার ওই যে দেখা গেছে যে আমরা যদি এই এটা লিখলাম যে এই কি বলে, আহ বাংলাদেশি, হ্যাঁ বাংলাদেশের, অনেক সময় যে বাংলাদেশের, তাহলে কিভাবে লিখতাম? বিএনজি, এটা ডি এস, এভাবে আমরা মাঝে মাঝে লিখতে হয় না? লিখতে হয় তো, একটা অ্যাপোস্ট্রোফি যেটা সিঙ্গেল কোটেশন হিসেবে এখানে লিখবো। এটা এখন যদি আমরা সিঙ্গেল কোটেশন দিয়ে শুরু করলাম, সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করতে গেলাম, কিন্তু এখানে এই এসটা আলাদা মার্কিং হওয়ার কারণ কি জানেন? কারণটা হলো, যদিও আমরা জানি আমাদের এখানে একটা এটা অ্যাপোস্ট্রোফি হিসেবে কাজ করতেছে, কম্পাইলার তো আর এত চিন্তা করে নাই। সে চিন্তা করছে শুরুতে সে দেখছে একটা সিঙ্গেল কোটেশন, সে দেখবে যে কোথায় আরেকটা সিঙ্গেল কোটেশন আছে। হ্যাঁ, সেটাকে সে শেষ কোটেশন মনে করবে, যদি তাকে অন্য কিছু বুঝিয়ে না দেওয়া হয় যে এটাই শেষ না, এটাই শেষের কোটেশন না, সেটা যদি বুঝিয়ে না দেওয়া হয়, তাহলে সে ওইখানে শেষ করবে। এখন তো আমরা তার বুঝিয়ে দিই নাই যে এই কোটেশনটা শেষের কোটেশন না, এটা আমাদের প্রিন্টের দরকার। তাই আর কি সে বুঝে নিছে এটাই শেষের কোটেশন, তাই এইখান থেকে সে শেষ মনে করে নিছে। বাকিটুকু সে মনে করছে যে এটা কোনো একটা হয়তো ভেরিয়েবল হবে, তাই এইভাবে রাখছে আর কি। যাই হোক, আমরা এখন কি করব, এটাকে এই দেখি, প্রিন্ট করে দেখি, এরর একটা দিয়ে দেখি, ভালো লাগবে। বলবে যে এস তো আর নোন অবশ্যই। আর সিনট্যাক্স এরর, সিনট্যাক্স এরর মানে ইনভ্যালিড, আমাদের সিনট্যাক্সটাই হয় নাই। সিনট্যাক্সটা হয়তো কি করলে, যদি আমরা এরকম করতাম সিঙ্গেল কোটেশন, প্রথমে ডাবল কোটেশন দিতাম, ওই এটি শেষ, তারপরে আবার ডাবল কোটেশন শেষ করতাম, তাইলে আমাদের কোনো ভুল ছিল না। অথবা কারণ সিঙ্গেল কোটেশন দিয়ে শুরুই করলাম, কি এই যে আবার সিঙ্গেল কোটেশন যে দিব না, ওইটা জায়গায় একটা এই যে একটা ব্যাক স্ল্যাশ, মানে ব্যাক স্ল্যাশ বলে এটাকে, এইটা হচ্ছে এখানে কিন্তু দেখা যেতেছে বাঁকা, উল্টা বাঁকা, কিন্তু এটার পাওয়ার আছে। এটা অনেক স্পেশাল ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা হয়, অনেক সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মোটামুটি এটার ব্যবহার আছে, হাই লেভেলের যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে। তো এখন দেখা গেছে যে আমি এখানে এই যে একটা সিঙ্গেল কোটেশন দিছি, এটাও কোটেশন দিছি, কিন্তু এটাকে সে আর শেষ কোটেশন মনে করতেছে না, কারণ এই যে এটা ঠেকে দিছে, আটকে দিছে। তারপর এটার এখন ফাইনালি ধরছে, অতএব প্রিন্ট করতে গেলে এখন ঠিক মতনই প্রিন্ট নেবে, দিছে না? দিছে তো। এরপর আহ, এরকম আর কিছু আছে স্পেশাল ক্যারেক্টার বলে আর কি, যেমন ট্যাব, ব্যাকস্ল্যাশ টি দিলে ট্যাব, যেমন এখানে যদি দিতাম যে
মাই, হ্যাঁ, স্পেস দিলাম না, সেভেন্টি আর ওয়াই। আমি যে এটা দিই কি হবে, একসাথে আসবে। কিন্তু যদি এরকম হয়, আমি এটাকে এই যে ব্যাক স্ল্যাশ টি দিই, সে এটাকে আবার বিশেষ মনে করে নেবে। হ্যাঁ, ট্যাব এখানে নেয় নাই, কিন্তু প্রিন্টে দিলে প্রিন্ট মাই টি, দেখেন এই ট্যাব মানে একটা ছেড়ে ট্যাবের কাজ করে ব্যাকস্ল্যাশ টি। তারপরে আছে এই এই সিঙ্গেল কোটেশন দিলে কোটেশন আটকে দেয়, ডাবল কোটেশন দিলে কোটেশন আটকে দেয়। তারপর বিভিন্ন সুবিধা আছে আর কি এখানে এগুলো করার। আবার যদি আমাদের, আচ্ছা এটা যদি একটা বিশেষ হয়, তাহলে যখন আমাদের এটা রিপিট করা দরকার হবে, দেখি তো কি দাঁড়ায়, সিস্টেমটা কেমন দাঁড়ায় আমাদের। আহ দেখি এখন কি রেজাল্ট আসে। সিনট্যাক্স এরর দিয়ে দিছি। কারণ কি, কারণ হলো একটা প্রথমটারে সে মার্কিং করছে, অথবা সে ম্যাচিং খুঁজে পায় নাই। সে দেখছে যে প্রথমে একটা সিঙ্গেল কোটেশন আছে, কিন্তু শেষে কোনো কোটেশন নাই। কেন নাই? কারণ আমরা যে ব্যাকস্ল্যাশ দিয়ে এটারে মানে এটারে বুঝাইতেছি যে এটারে কাউন্ট করো না, এটারে তুমি তোমার গ্রামার হিসেবে কাউন্ট করো না, এটা আমার দরকার তাই আমি দিছি ব্যাকস্ল্যাশের পাওয়ারটা কি। তার মানে আমি যদি একটা সিঙ্গেল ব্যাকস্ল্যাশও প্রিন্ট করতে চাই, পারতেছি না, তাই তো? তো না, এটা তার গ্রামারে এমন কিছু রাখে নাই যেটা আমরা করতে পারবো না। এটা এমন করার জন্য আমাদের আরেকটা ব্যাকস্ল্যাশ দিতে হবে। দুইটা ব্যাকস্ল্যাশ দিলে একটা ব্যাকস্ল্যাশ দেবো, কারণ পাবো, কারণ কি ব্যাকস্ল্যাশ তো একটা বিশেষ ক্যারেক্টার। হ্যাঁ, বিশেষ ক্যারেক্টার। কিন্তু এই বিশেষ ক্যারেক্টার যখন দেখবে যে বিশেষ ক্যারেক্টার পরে আরেকটা একই বিশেষ ক্যারেক্টার আছে, তখন সে বলবে বুঝছি, সে দুইটা দিছে কারণ সে আসলে একটা চায়। এতে এবার দুইটাই প্রিন্ট করে দিছে। আচ্ছা, প্রিন্ট দিলে তো একটা প্রিন্ট করে দিচ্ছে, আমরা তো প্রিন্ট অপশন ব্যবহার করি নাই। এখন আমাদের ঠিকই একটা আসবে। হ্যাঁ, একটা আসছে। আচ্ছা, আমি বলি প্রিন্টের ভিতর আসলে সে এইটাকে প্রিন্ট রিপ্রেজেন্টেশন করে। আর প্রিন্ট ছাড়া যখন আমরা লিখি, এটাকে র স্ট্রিং বলে আর কি, র স্ট্রিং রিপ্রেজেন্টেশন। এটার এরপরে আমরা দেখা গেছে যে আমরা স্ট্রিং তো মোটামুটি দেখলাম। এখন যদি এমন হয় যে আমাদের এমন হইতে পারে যে আমরা এক একসাথে কয়েকটা স্ট্রিং লিখতে পারি। তিনটা সিঙ্গেল কোটেশন শুরু করলাম, তারপরে তিনটা সিঙ্গেল কোটেশন শেষ করলাম। হ্যাঁ, এর ভিতরে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি, সব কিছু স্ট্রিং হিসাবে নেবে, একটা স্ট্রিং হিসাবে নেবে। এই যে এটা দিই, একটা স্ট্রিং হিসাবে নিয়ে নিছে। আর এই যে ব্যাকস্ল্যাশ এন, মানে ব্যাকস্ল্যাশ যেহেতু সে দিয়ে দিছে, অবশ্যই এর বিশেষ মিনিং আছে, অর্থ আছে। আর ব্যাকস্ল্যাশ এন এর এই এটার অর্থ হইতেছে, আমি বলে দিই, এটা আমি কিন্তু এটার গ্রামার থেকে শিখছি। এটার এন হইতেছে নতুন লাইন। তার মানে এই যে একটা প্রথমে একটা নতুন লাইন আছে, এই নতুন লাইনের জন্য প্রথমে একটা ব্যাকস্ল্যাশ এন। আবার সে নতুন লাইন আসছে, আসলে এই এটা নতুন লাইন আসছে, আসার জন্য ব্যাকস্ল্যাশ প্রথমে দুইটা ব্যাকস্ল্যাশ। তার মানে যেখানে নিউ লাইন সেখানেই ব্যাকস্ল্যাশ দিছে। এটা দিতেছে সে র স্ট্রিং রিপ্রেজেন্টেশন, তো বললাম যে ওই যে প্রিন্ট অপশন ছাড়া। আবার এটাকে যদি আমি প্রিন্ট করতাম, প্রিন্ট করলে আবার ঠিকই এইভাবে আসতো। যেমন আমি আহ, এরকম করতাম যদি, যে এখানে আনলাম, আমি এটার একটা ভ্যারিয়েবলের মধ্যে সরাসরি প্রিন্টে নেই, প্রিন্টের ভিতর ব্যবহার করে দিই। এই যে এবার ঠিক আছে, আগের মধ্যে যেখানে যেখানে যা আসার কথা তা আসছে। হ্যাঁ, এটা হইতেছে তার মানে এই তিনটা, আর তিনটা শুরু মাল্টি লাইন বলে, মাল্টি লাইন স্ট্রিং বলে এটাকে। আমরা যে ডকুমেন্টেশন গুলো বিভিন্ন যে ম্যানুয়াল গুলো পাই না, এটা এই, পাবো মাঝে মাঝে আমরা যখন একটা হেল্পের দরকার হবে, হেল্প এখানে লিখবো, তখন মূলত একটা ফাংশনের হেল্প লিখতে গেলে তারা ওইখান থেকে দেবে, ওই যে এখানে মাল্টি লাইনের ভিতরে লেখে। আরেকটা বিষয় হলো, আমরা মানে পাইথনের যদিও এখন খুব ছোট, এখনো তেমন ওরকম কিছু করতেছি না, ওরকম কিছু যখন করব, একটা বড় কোনো একটা কাজ করব, তখন হবে কি অনেক কিছু তো করতে হবে। তখন আমাদের
আবার আমার সাথে অনেকেও কাজ করবে। এমন একটা কাজ আমি করলাম, আমাকে ওখানে লিখে রাখা দরকার যে আমি এই লাইনটার উদ্দেশ্য এই, মানে এমন একটা কিছু আমি লিখবো, কিন্তু কম্পাইলারকে বলবো তুমি এটা নিয়ে চিন্তা করবে না, ইন্টারপ্রেটারকে বলবো এটা আমার দরকার আমি লিখছি, এটা তোমাকে কম্পিউটারের কাছে পাঠাইতে হবে না, চালাইতে হবে না, কিচ্ছু করতে হবে না, এটা আমার দরকার আমি তাই রাখছি, আমি বোঝার জন্য পরবর্তীতে আমার যাতে এটা দেখলে যাতে মনে পড়ে আমি কি কারণে এই লাইনটা লিখছি, এই ধরনের আর কি বিষয়। সেটা হইতেছে এটাকে কমেন্ট করা বলে আর কি। তো পাইথনে কমেন্ট করার অপশন হলো আপনাকে প্রথমে একটা হ্যাশ দেন, হ্যাশ দিয়ে যা ইচ্ছে তাই লেখেন ওই লাইনে, কিন্তু ওই লাইনে এন্টার দিবেন, এন্টার দিলে ওই হ্যাশের পাওয়ার শেষ, আর নতুন করে হ্যাশ দিয়ে লিখতে হবে। কিন্তু এন্টার না দেওয়া পর্যন্ত আপনি যতদূর যান আপনি যা কিছু লিখতেছেন সবকিছুই সে কমেন্ট করতেছে, এই হ্যাশ শুরুতে হ্যাশ দেওয়ার মানে হচ্ছে আমি ইন্টারপ্রেটারকে বলতেছি তুমি এটাকে পাইথনের কাছে তুমি এটাকে ই করো না, এই দেখোই না, এটা বাদ দিয়ে দাও, এটা আমার দরকার আমার, তুমি এটাকে রান করতে চাও না, চেষ্টা করো না কিছু করার, সেটাই আর কি। সে কিছুই করার চেষ্টা করে নাই এখন। হ্যাঁ, হ্যাশের পরে তো আমি এখানে কোনো কোটেশন কিছু দিই নাই, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কিছুই দিই নাই, অথচ এখানে সে কোনো ইররই ধরে নাই, মানে সে দেখেই নাই এটাকে, এটা ছিল এটা। আবার আমার দেখা গেছে অনেক সময় কিছু কোড লিখছি আমি, কোড লেখার পরে মনে হলো যে এই লাইনে আমি কোড কিছু মন্তব্য লিখবো আসলে, দিস ইজ টু প্রিন্ট, দিস ইজ টু প্রিন্ট, বা যাচ্ছে তাই লিখবো, তাতেও কি হবে, এই যে এই যে হ্যাশটা না, এই হ্যাশের পর থেকে বাকি যা আছে সবকিছু সে মনে করবে সে তাকে দেখতে হবে না, এটা তার দায়িত্ব না, এটা সে ইন্টারপ্রেটার মনে করবে, তাই এটাকে সে দেখবে না ধরবেও না, ঠিক আছে, সে দেখবে তার প্রথমটুকু হ্যাশের আগ পর্যন্ত দেখবে। এটাকে আমরা কমেন্টিং করা বলবো, তার মানে কমেন্ট করতে গেলে আমাদের যে কোনো জায়গা থেকে কমেন্ট করতে যদি যাই আমাদের শুরুতে হ্যাশ রাখতে হবে, তাহলে আমাদের সেটা কমেন্ট হবে। আর কমেন্ট হলে ইন্টারপ্রেটার সেটাকে কেয়ার করে না, কিছুই করে না সেটাকে, জাস্ট সেটাকে স্কিপ করে যায়, ইগনোর করে যায়, এইতেছে পাইথনের কমেন্ট। আর আমরা যেমন ক্যালকুলেটরে যেমন কাজ করছি না, মানে সংখ্যা যোগ করছি তার সাথে কিন্তু আমরা মানে টেক্সটও হিসাব জিজ্ঞেস করতে পারি, যেমন সাম প্লাস থিং, দেখেন এন্টার দিলে সামথিং মানে যোগ হয়ে গেছে, তো স্ট্রিং আছে, স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ বিয়োগ করা যায় আর কি। তারপর স্ট্রিং এর সাথে লেখা লেখা আমরা যোগ বিয়োগ করে সাম মানে মানে ধরলাম আর কি, তাহলে স্ট্রিং এর সাথে যোগ করলে স্ট্রিং এর সাথে যোগ করলে কি হবে, সে বলতেছে কি সুন্দর একটা এরর, এরর দিছে যে can only concatenate string, no string to string, not integer, মানে আহ, এই যে সংখ্যাগুলা এগুলো ইন্টিজার আর কি, এই পূর্ণ সংখ্যা যেগুলো দশমিক চিহ্ন নাই সেগুলোকে ইন্টিজার বলে, আর যেগুলো দশমিক চিহ্ন আছে সেগুলোর সংখ্যা সেগুলোকে ফ্লোট, ফ্লোটিং পয়েন্ট নাম্বার বলে আর কি, ফ্লোট বলে। আর এই বাকি যে কোটেশনের ভিতরে যেগুলো আছে এগুলো স্ট্রিং বলে। তাই বলতেছে যে স্ট্রিং এর সাথে আমরা স্ট্রিং যোগ করতে পারবো, কিন্তু স্ট্রিং এর সাথে ইন্টিজার যোগ করতে পারবো না, ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ করতে পারবো। এখানে কেউ ছোট নয়, কিন্তু সে এক ধরনের, সে আরেক ধরনের, তাদের যোগ করা যাবে না, এটা বলেছে আসলে। আর তো এটা যোগ করতে গেলে আবার দেখা গেছে গুণ করতে গেলে আমি সাম দিয়ে গুণ দিলাম, গুণ করতে গেলে আবার পর 5 দিলাম, তাহলে 5 বার সাম লেখা হবে, ঠিক আছে, সাম 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 মানে 5 বার লেখা হয়ে গেছে, এটা করছে আর কি। আবার এটা তো ভাগ করা হবে না, গুণ করছে গুণ করা যাবে। তারপরে আহ, দেখা গেছে যে আবার আমাদের সে একই ভাবে আমি যদি একটা ভেরিয়েবল রাখি যে name, এটা কি একটা ভেরিয়েবল হয়েছে না, ভেরিয়েবলের শর্ত কি প্রথমে আন্ডারস্কোর অথবা এবিসির অক্ষর থাকতে হবে, তারপরে এই অক্ষর বা
আন্ডারস্কোর সংখ্যা থাকতে পারে। একটা ভ্যালিড একটা ভেরিয়েবলের নাম তো হয়েছে এটা। এটা এগুলো দিয়ে আমি একটা নাম রাখলাম, হ্যাঁ। নাম দিলাম হইতেছে এফ এ, কিছু একটা দিলাম, এটা দিলাম। আবার এ নেম নেম বি দিলাম, বি দিয়ে আবার সেখানে কিছু রাখলাম। এখন আমি চাইলে দুইটাকে যোগ করতে পারি, হ্যাঁ। কিভাবে যোগ করতে পারবো? যে নেম এ প্লাস বি, যোগ হয়ে গেছে। কারণ কি, তারা দুজনেই একই একই প্রজাতির। সে হলো শিউকা। এইভাবে একই প্রজাতির হলে যোগ করা যায় আর কি। যোগ করলে মূলত সে তারা কনক্যাটেনেট করে, অ্যাড করে দেয় স্ট্রিং। ঠিক আছে। হ্যাঁ। আবার আরেকটা একটা বিষয় হলো, এরা কিন্তু একই প্রজাতির দুইজনেই নাম, দুইজনেই ভ্যারিয়েবল। ধরেন আপনি একটা ভ্যারিয়েবলের সাথে আরেকটা ভ্যারিয়েবল স্ট্রিং যোগ করলে পাইতেছেন কিন্তু। আবার একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং এর শুধু পাশাপাশি রাখলে পাইতেছেন, পাইতেছেন দুইটা স্ট্রিং পাশাপাশি। কিন্তু ভ্যারিয়েবলকে অবশ্যই যোগ চিহ্ন দিতে হবে, হ্যাঁ। মানে এটার একটা বিশেষ সুবিধা পাবেন যে দেখছে যে সেও তো রো স্ট্রিং, সরাসরি কোনো ভেরিয়েবল নাই, তারও কোনো সরাসরি ভেরিয়েবল নাই। আচ্ছা ঠিক আছে, ওদের আর যোগ চিহ্ন লাগবে না, ওরা পাশাপাশি থাকা মানেই আমি বুঝে নিবো যে ওরা এক হইতে চায়, হ্যাঁ? এরা যেমন ভেরিয়েবল আছে, এরা ভেরিয়েবল আছে, এদের যোগ চিহ্ন ছাড়া এদেরকে এক করবে না, এদের যোগ চিহ্ন থাকতে হবে মাঝখানে। এটাই আর কি বিষয়। আর তাছাড়া দেখা গেছে যে এই যে আমাদের একটা নেম, এর মধ্যে কতগুলো অক্ষর আছে এগুলো কিন্তু আমাদের বের করতে হবে। আমরা বের করতে পারবো যে এই নেমের মধ্যে কতগুলো অক্ষর আছে, সেটা বের করার একটা ফাংশন আছে। ফাংশন মানে কি, একটা নাম আছে তার মধ্যে আমি এই যে এরকম তো কিছু একটা হবে, তাই না ফাংশন। আর এই এক একটা এক এক একটা স্ট্রিং এর কতগুলো অক্ষর আছে সেগুলো বের করার জন্য যে ফাংশন, তার নাম হইতেছে লেন, এলিয়েন। এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন ফাংশন, যেটা ব্যবহার করার জন্য কোনো কিছুই কল করতে হবে না, কোনো কিছু ইনস্টল করতে হবে না, ঠিক আছে। পাইথন ইন্টারপ্রেটার আছে তো সেই ফাংশনটা আমাদের কাছে কাছে আছে। তাই আমি লিখি লেন, নেমে দিয়ে দেখি, দেখি ছয়। ছয় কিভাবে হয়েছে? এই যে এক, ঠিক আছে, ছয়টা আছে। এফ হচ্ছে একটা, এ দুইটা, ডি তিনটা, এস চারটা, এফ পাঁচটা। তারপর ফাঁকা একটা আছে, ফাঁকা একটা, ফাঁকা স্পেস। আমাদের কাছে ফাঁকা হলে কি হবে, কিন্তু সেটা তো একটা স্পেস নিছে, সেটা একটা অক্ষর, ল্যাঙ্গুয়েজ স্পেস যেটার, এই জন্য ছয়টা আসছে। তেমনি আমরা এটার কতগুলো ক্যারেক্টার, কতগুলো অক্ষর আছে সেটা আমরা এই ফাংশন ব্যবহার করে বের করতে পারবো। আমরা ফাংশনের সুবিধাগুলো তো আসলে পাইতেছি, হ্যাঁ। তো এখানে আমার সাতটা আছে, দুটো দেখলে তো এই যে ছয়টা, ছয়টা মাঝখানে একটা ফাঁকা স্পেস, সাতটা, হ্যাঁ। আবার পাইথন, পাইথনের বা স্ট্রিং এর ক্ষেত্রে আমরা অন্যান্য ল্যাঙ্গুয়েজে এটা পারতাম। ধরেন যে এখানে প্রথম অক্ষরটা কি, ধরেন এটা তার নাম আছে, এই যে একটা স্ট্রিং, এটাকে আমরা স্ট্রিং বলতেছি, ঠিক আছে। এইগুলাকে স্ট্রিং বলতেছি কোটেশনের ভিতরে দিয়ে, অনেক আগে থেকে বলতেছি অবশ্য। মানে এই যে এইগুলো যে আছে, প্রথম অক্ষরটা বের করতে চাই, বা সর্বশেষ অক্ষরটা বের করতে চাই, বা নির্দিষ্ট একটা অক্ষর বের করতে চাই, সেটা সম্ভব, হ্যাঁ। আমরা চাইলে সেটা আমরা কিভাবে, পাইথনকে কিভাবে সেটা বোঝাবো, সেটা বোঝাবো হলো, ধরেন এই যে আমি নেম এ আছে না, নেমের প্রথম অক্ষরটা চাই, তাহলে নেম এ, প্রথম অক্ষর হলো এটার যে সংখ্যার যে মানে ঘর, এটা একটা প্রথম, এটা দ্বিতীয়, তৃতীয় না, এটা আমরা তো একটা এর ঘর বলতেছি, এটা প্রথম ঘর, দ্বিতীয় ঘর। প্রথম ঘর আমরা জিরো থেকে শুরু করব, জিরো থেকে, তাহলে এই জিরো, তাহলে যে স্ট্রিংটা, সেই স্ট্রিং দিব, অথবা সে যে ভেরিয়েবল সেই ভেরিয়েবল দিব। দেওয়ার পর থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেটের ভিতরে পজিশনের নাম্বারটা দেব, যেহেতু জিরো থেকে শুরু হবে। এই প্রথমটা পজিশন আছে জিরো, তারপরটা ওয়ান, তারপর টু, তাহলে আমাদের প্রথমটা তো চাই, তাহলে আমরা জিরো দেবো, থার্ড ব্র্যাকেটের ভিতর জিরো দিয়ে এন্টার দেবো। আমাদের এফ আসার কথা, এফ চলে আসছে। আমরা যদি চাই যে আবার এইটার
নেম, এই যে এটা যে আছে না, এটার যে লাস্টের যে অক্ষরটা সেটা আছে। হ্যাঁ, লাস্টের অক্ষর চাইলে আমরা কিভাবে এটা ধরবো? আমাদের জানতে হবে যে লাস্টের মোট কয়টা অক্ষর আছে এখানে, তাই না? আমাদের আগে লেন দিয়ে তো বের করছি। এই যে লেন, নেম বি, কত আসছে? 7। যেহেতু মোট অক্ষর 7টা আর শুরু হয় 0 থেকে, তাহলে লাস্ট অক্ষরের ঘরের নাম অবশ্যই 6 হবে। তাহলে আমরা এভাবে করতে পারি না যে মানে ভেরিয়েবলের নামটা লিখলাম, যে ভেরিয়েবলের স্ট্রিং সেই ভেরিয়েবলের নাম। আমরা এখানে কত লিখবো? ঘরের নাম্বার লাস্টের 7 হইতেছে, 7টা ক্যারেক্টার আছে, লাস্টের ক্যারেক্টার মান কত? ঘরের নাম হবে কত? অবশ্যই 6, অবশ্যই 6। আর এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। এই যে আমাদের সেই লাস্টের এস আসছে। হ্যাঁ, লাস্টের এস। এছাড়াও আমরা চাইলে মানে স্ট্রিং স্ট্রিং এর এই অংশ, নির্দিষ্ট একটা অংশ কাটতে পারবো, নিতে পারবো, বা কোনো কিছু অক্ষর পরিবর্তন করতে পারবো আর কি। যেমন এখানে যতগুলো, এইটার কথাই বলি, ফার্স্ট নেম বি তে যতগুলো এস আছে, এস এর পরিবর্তে সবগুলো এইচ করে দিক। হ্যাঁ, আমার এটা এইচ, এস এর পরিবর্তে নেম বি, এটা তো একটা স্ট্রিং আমাদের। এটা রিপ্রেজেন্ট করতেছে কারে? সেই এলিমেন্টটাকে। ডট, আমি একটা ফাংশন ব্যবহার করতে পারবো, স্ট্রিং ফাংশন বলে আর কি, রিপ্লেস। সেই রিপ্লেস ফাংশনটা প্রথমে আমরা কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দিয়ে লিখবো হলো আমরা আসলে কারে পরিবর্তন করতে চাই। আমরা তো এস কে চাই, এস, সিঙ্গেল কোটেশন শুরু, সিঙ্গেল কোটেশন শেষ, কমা দিয়ে আমরা তারে পরিবর্তন করে কারে চাই, এইচ কে চাই, বড় হাতের এইচ কে চাইলাম আমি। হ্যাঁ, এটা যদি দেই না, তাহলে নেম যে যা আছে এস এর পরিবর্তে এইচ হয়ে যাবে। আসছে না? তাই আসছে তো। এখন বিষয় হলো আমরা কিন্তু নেম এর রিপ্লেস করে যা হয় তা কিন্তু আমাকে সরাসরি এইখানে দিয়ে দিছে। এটা কিন্তু নেম তে যায় নাই। নেম তে গেলে এখনো সে এসি থাকবে। কারণ কি? এই যে পরিবর্তন করছে না, পরিবর্তন করে এই পরিবর্তনটা ধরেন সরাসরি সরাসরি দিয়ে দিছে, আমার আমার হাতে দিয়ে দিছে। এটা আবার সে এই ভেরিয়েবলের মধ্যে রাখে নাই, যে কারণে ভেরিয়েবলের যা ছিল আগে তাই আছে। আর আমরা সরাসরি পাই গেছি চাইছি। আর যদি চাইতাম যে এই নেমবিতে, নেমবি এর মান চেঞ্জ হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা আসলে ওটা এইভাবে লিখতাম, নেমবি সমান সমান নেম বি ডট রিপ্লেস, কি করতাম? ওই যে এস, এখন এইচ না দিয়ে টি দিই। হ্যাঁ, টি দিলাম। তাহলে দেখা গেছে এখন যদি আমরা নেম বি লিখি, তাহলে আমরা দেখবো যে সব জায়গায় টি হয়ে গেছে যেখানে গেছিল। এই হচ্ছে স্ট্রিং এর মোটামুটি বেসিক অপারেশন। হ্যাঁ, আবার তাছাড়াও ধরেন যে একটা লাইন আছে, আহ, নিলাম মাই লাইন। হ্যাঁ, নাম দিলাম মাই লাইন সমান সমান দিস ইজ স্ট্রিং, লিখলাম। মাই লাইন মানে এখন কি আছে? দিস ইজ স্ট্রিং। আমি শুধু প্রথম 4টা অক্ষর চাই, এটা পুরোটা দিই। সেটা কি করছে তাহলে আমাদের এই মাই লাইন, ওটা তো স্ট্রিং এর নামই আছে সরাসরি, তাহলে মাই লাইন, এই যে ডাবল কোটেশন, মানে শুরু থেকে 4টা আছে না, তাহলে 0 to 4, তাহলে কটা হবে? 4টা হবে। কিভাবে হবে? 0তম হবে, 1তম হবে, 2তম হবে, 3তম হবে। 4টা কিন্তু হয়ে গেছে। এই লাস্টে যে সংখ্যাটা আছে এটা হবে না, 4তম। এখানে 4 আছে, এই 4 হবে না। হ্যাঁ, 0, 0, 1, 2, 3, তাতে তো আমাদের 4টা হয়ে গেছে। এই 4টা হবে। আসছে না? 4টা আসছে তো। মানে আমাদের এটা কি বলে? স্লাইসিং বলে। হচ্ছে স্ট্রিং এর নির্দিষ্ট অংশ কেটে নেওয়া। মূল অংশ তো ঠিকই আছে, এখনো তো আমরা এই রেজাল্টটা যেহেতু কোনো ভ্যারিয়েবলের মধ্যে রাখি নাই, তাই এটা সরাসরি দিয়ে দিছে। ঠিক আছে, তো এইভাবে আর কি আমাদের আবার এই উল্টা দিক থেকেও একইভাবে তাহলে হিসাব করার সুযোগ আছে, যে আমরা
যদি বলি যে শেষের দিক থেকে যে 1 নম্বরে আছে সেই অক্ষরটা চাই। হ্যাঁ, এই যে মাই লাইন যে ভেরিয়েবলটা আছে না, এটার মধ্যে যাই থাকুক আমরা চাই শেষের দিকে যে 1 নম্বরে আছে তাকে আমরা চাই। একটা কথা বলি, শুরুর দিক থেকে যে নাম্বার হয় 0 থেকে, শেষের দিক থেকে শুরু হয় 1 থেকে, -1 থেকে। তাহলে আমরা যদি শেষের অক্ষরটা চাই তাহলে আমরা লিখবো যে মাই লাইন অ্যাডভোকেট -1। তাহলে শেষের স্ট্রিং এ যে কি আছে, জি, জি আসবে। এই তো। তো এইভাবে আসলে আমরা স্ট্রিং নিয়ে বিভিন্ন কাজকর্ম করতে পারি আর কি। আহ এটা গেল মূলত স্ট্রিং এর কাজকর্ম। আর অনেক কিছুই আছে, বেসিক কাজ এগুলো আর কি। এগুলোর উপর ভর করেই অন্যান্য যে কাজকর্ম সেগুলো আছে। এছাড়া দেখেন আমাদের যে ডাটা টাইপের মধ্যে আমি একটা ডাটা টাইপ নিয়ে বলি লিস্ট। পাইথনের যে লিস্ট না, এই যে আমরা লিস্টে দেখলাম অনেক এই যে 0, এটা সেই লিস্টের সাথে পুরোপুরি সম্পূর্ণ মিল। কারণ আমাদের এখানে একটা লিস্ট আছে, মাই আইটেমস, এটা লিস্ট দিলাম 1, 5, 8, যা ইচ্ছা তাই একটা। এটা কি হলো, এটা লিস্ট। আমি বলি লিস্ট কিন্তু এভাবে হয়, থার্ড ব্র্যাকেট থেকে শুরু, থার্ড ব্র্যাকেট থেকে শেষ, আর মাঝখানে যে আইটেম গুলা কমা দিয়ে আলাদা থাকবে। ঠিক আছে, আইটেম গুলো হইতে পারে, স্ট্রিং ও হইতে পারে, যাই হইতে পারে। এই হইতেছে অবস্থা, কিন্তু এর স্ট্রাকচারটা থার্ড ব্র্যাকেটে শুরু, থার্ড ব্র্যাকেটে শেষ, আর ভিতরে এক একটা আইটেম কমা দিয়ে আলাদা করা। এখন গেছে মাই আইটেম নামে আমার কাছে একটা লিস্ট আছে। ঠিক আছে, এই লিস্টটাকে আমি যা ইচ্ছা তাই করবো, মানে এটার উপরে কিছু কাজ করবো দেখার জন্য। তাহলে লিস্টের প্রথম এলিমেন্টটা কি আছে, প্রথম আইটেমটা কি আছে বের করবো কিভাবে, আমরা স্ট্রিং এ যেরকম করছি। তাহলে আমাদের ভেরিয়েবলের নামটা কি এখানে, মাই আইটেম। দেখি মাই আইটেম, থার্ড প্যাকেট, 0তম আইটেম। তাহলে আসার কথা না, একই তো স্ট্রিং এর মতো তো এটাও। স্ট্রিং তো আইটেম বললাম যে স্ট্রিং এর লিস্টের মতনই কাজ করে। আবার লাস্টেরটা যদি আমি চাই, একবার মানে সেকেন্ডটা চাইলে কি হবে, সেকেন্ডটা মাই আইটেমস 1 দিই, 1 দিলে সেকেন্ডটা মানে 5 আসবে, আসছে তো। আর শেষের থেকে 1 নম্বরটা চাই, আইটিএমএস মাইনাস, তাহলে কি হলো, লাস্টেরটা আসছে। তারপর একটা পার্ট চাই, প্রথম 3টা সংখ্যা চাই, মাই এমএস, তাহলে 0 থেকে 3 পর্যন্ত। 3 দিলে 3 তো আসবে না, 0, 1, 2 আসবে, তাহলে আমার 3টা হয়ে যাবে। বুঝছো তো। একই ভাবে যেহেতু আমরা স্ট্রিং এর সাথে স্ট্রিং যোগ করতে পারি, ইন্টিজারের সাথে ইন্টিজার যোগ করতে পারি, তাহলে আমাদের লিস্টের সাথে লিস্ট যোগ করা যাবে। যেমন এই যে একটা লিস্ট, পেয়েছে তো একটা লিস্ট, তার সাথে আরেকটা লিস্ট আমরা যোগ করি। যদি এটা কোনো ভেরিয়েবলে রাখি নাই, একবারে দেখাবে, একবারে দেখাচ্ছে। এই যে লিস্টে যেটা যোগ করেছে, প্রথম আইটেম 3টা আগে প্রথমে রাখছে, পরে 3 পরের আইটেম গুলা পরে অ্যাড করে দিছি। মানে লিস্ট আমরা সেই এক যোগ বিয়োগ করছি, যোগ করতে পারি আর কি। আর লিস্টের করতে পারি, অ্যাক্সেস করতে পারি, স্লাইসিং করতে পারি, কাটতে পারি। আবার এমন হতে পারে যে এই শুরু থেকে যে 3 নম্বর আইটেম থেকে শেষ পর্যন্ত চাই। হ্যাঁ, মাই আইটেম, আবার আইটেম দেখি, এই মাই আইটেমসটা দেখি কি কি আছে। এটা আছে মাই আইটেমস, তাই না? মাই আইটেম সেটা থেকে আমি চাই যে মানে 3 নম্বর অপশন থেকে শেষ পর্যন্ত চাই। তাহলে আমরা কি করবো, 3 নম্বর পজিশন থেকে শেষে যতগুলো আছে সবগুলো চাই। মাই আইডি প্রথমে 3, আর কিছুই দরকার নেই। 3-তে কি আছে, 0, 1, 3-তে 58, তারপর যা আছে সবটাই সব আসছে, যা আছে তাই দিয়ে দিছে। একটা থাকলে তো আমার কিছু করার নেই, একটা আছে। হ্যাঁ, একইভাবে আবার ওই আর কি, এইভাবে নতুন নতুন লিস্ট আসলে তৈরি হয়। লিস্টে নিয়ে এই ধরনের ক্যালকুলেশন করা যায় আর কি।
এর উপর আবার আসলে যে অপারেশন করা যায়, এটা চাইলে করতে পারবো। আমাদের এখানে যে লিস্টের মধ্যে সংখ্যায় থাকবে এমন তো না, এই নামও থাকতে পারে, যেমন মাই কালার। আমি কেন শুধু শুধু মাই লিখতেছি, শুধু সি লিখলেও তো হয়। আচ্ছা, সি এলো, সিও এলো, ওয়ারেস লিখলাম, কালার সেট আছে, রেড, গ্রিন, ব্লু, এরকম তিনটা আপাতত দিলাম। হ্যাঁ, এরকম আরো কালার তো হতে পারে। তাই তো রুলটা ঠিক আছে কিনা, আমি যে একটা লিস্ট তৈরি করবো, লিস্ট আমি তো একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি। সেই শুরুতে যে অ্যাসাইনমেন্টের জন্য অ্যাসাইনমেন্ট অপারেটর, প্রথমে সেই নিয়মের ভেরিয়েবল, ভেরিয়েবল তৈরি করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ভেরিয়েবল তৈরি করা হয়েছে। প্রথম অক্ষরটা আন্ডার স্কোর অথবা এবিসি এর কোনো একটা অক্ষর আছে, আছে তো, এর মাঝখানে স্পেশাল কোনো ক্যারেক্টার নাই তো। তারপর সমান সমান, তার মানে একটা এই পাশে যাই থাকুক সেটা এটার মধ্যে থাকবে, এটাই তো ভেরিয়েবল আছে। কিন্তু এই পাশে এখন কি আছে সেটা দেখি। শুরু হবে থার্ড ব্র্যাকেট দিয়ে, শেষ হবে থার্ড ব্র্যাকেটে। আর প্রত্যেকটা আইটেম কমা দিয়ে আলাদা করে থাকবে। এটাকে আমরা লিস্ট বলি। হ্যাঁ, এটাকে আমরা লিস্ট বলি। তার মানে যে আমাদের কালার্স নামে একটা লিস্ট আছে, এখন এন্টার দিয়ে দিই। এন্টার না দিলে তো আর হইতেছে না। এন্টার দিলাম, তারপরে না হলো। এখন আমরা যদি এই এই লিস্টটা দেখতে চাই, তাহলে তো এইভাবে দেখতে পারি, লিস্ট চলে আসছে। একইভাবে লিস্টের আমরা এই এই সেকেন্ড আইটেমটা দেখতে চাই আসলে। তাহলে সিও এলো, ইউআরএস টু, টু দিলে যদি আমাদের, এটা যেহেতু জিরো তম, এটা প্রথম, এটা দ্বিতীয়, লাস্টটা আসবে। আর এটা দেখতেছি এটা আমাদের ওয়ান দিতে হবে। হ্যাঁ, গ্রিন আসছে। এখন আমি যদি চাই এই লিস্টের সাথে আর একটা নতুন একটা জিনিস যোগ করবো, লিস্ট, এটারও লিস্ট, এটারও লিস্ট, একই লিস্ট। আমি তো, এটা আমরা কালার্স নামে যে লিস্ট আছে তার সাথে নতুন একটা কালার অ্যাড করবো। এলো ইউআরএস ডট অ্যাপেন্ড। অ্যাপেন্ড দিয়ে, অ্যাপেন্ড নামে একটা ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে তার এই যে আমি বলি এটা, এটা হচ্ছে সেই লিস্টের নাম, ভেরিয়েবল, যে লিস্টের নামটা কি, তারপরে ডট, ডট দিবেন, ডট তারপরে একটা অ্যাপেন্ড নামে হচ্ছে একটা ফাংশন। হ্যাঁ, সেই ফাংশন তো আমরা কিভাবে, ফাংশনের নাম ফার্স্ট ব্র্যাকেট, ফাংশনটা দিচ্ছি, ফাংশনের ভিতরে আমরা একটা ভ্যালু দিব, যে ভ্যালুটা দিব সেটাই ওখানে অ্যাড হবে। আমি ভ্যালুটা দিয়ে দিতে চাই মেজেন্টা, মেজেন্টা দিলাম। হ্যাঁ, এটা আমার স্ট্রিং কিন্তু, তাহলে শুরুতেও কোটেশন শেষেও কোটেশনটা দিয়ে দিই, এখানে যাতে ভুল না হয় আমার। আমি যেহেতু আমি একটা স্ট্রিং পাঠাইতেছি, স্ট্রিং এর নিয়মটা হচ্ছে শুরুতে যে কোটেশন দিব শেষেও সেই কোটেশন দিয়ে দিব। তার মানে এটা আমি এখানে অ্যাপেন্ড করতেছি, অ্যাপেন্ড করা মানে কিন্তু অ্যাপেন্ড করা, শেষে যোগ করে দেওয়া। তাহলে এখন আমি অ্যাপেন্ড যদি করি, তাহলে আমার কালারসে এখন দেখি কালারসে কয়টা আছে। হ্যাঁ, ম্যাজেন্টা অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি আগে যেমন স্ট্রিং এর ক্ষেত্রে লেন্থ দেখতাম, এখানে দেখি তো লেন্থ দেখা যায় কিনা। তাহলে লেন্থ অফ কালার, তাই না, এটি লেন্থ ফাংশন ব্যবহার করি, সিও এল ও ইউ আর, এখানে তো কালার, এখানে লেন্থ কত আসার কথা, যেহেতু চারটে আইটেম আছে, চারটে আসার কথা, চারটে আসছে। এই হইতেছে মোটামুটি অবস্থা। আবার আমি চাইলে যে এই 3 নম্বর আইটেম যেখানে আছে, এটা ইন্ডেক্সের ক্ষেত্রে তো এটা টু বলে, তো এখানে ভুল না দিয়া আমি একটা ব্ল্যাক লিখে দিই, তাহলে সিওএলইউআরএস টু, টু, আমি এটাতে কি পয়েন্ট করতেছি, এটাকে সমান সমান, হ্যাঁ, আবার সেই সমান সমান অপারেটর, মানে অ্যাসাইনমেন্ট অপারেটর, আবার সেই স্ট্রিং, তারপর কোটেশন দিয়ে শুরু, কোটেশন দিয়ে শেষ। তার মানে কি, এইটাতে মানে কি আমি কোনো কিছু অ্যাসাইন করতেছি কার কাছে, এটার কাছে। কি অ্যাসাইন করতেছি সেটা হচ্ছে এই বাসাটা। আর এটা যেহেতু একটা লিস্ট, লিস্টের কততম আইটেমে, সেকেন্ড পজিশনে, সেকেন্ড পজিশন মানে কিন্তু আবার এটা, এখানে টু থাকা মানে কিন্তু থার্ড পজিশন আসলে, কারণ জিরো থেকে শুরু। এন্টার দিন। এখন আমি কালার্সটা আবার দেখি, এই কালার্স দেখলে এখানে ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ।
কালার্স এর হইতেছে এই হলো অবস্থা। মোটামুটি আমরা লিস্টটাকে এইভাবে দেখতে পারি। এখানে লিস্টের যখন আমাদের আরো কাজ করার দরকার হবে তখন তো আমরা লিস্টের আরো কাজ করবো। এটা একটু বেসিক্যালি আমরা একটা দেখলাম। এর মধ্যে আরো অনেক কাজ আমরা ভবিষ্যতে এক এক করে করবো। মূলত আমরা লিস্ট নিয়ে আমাদের তো প্রায় কাজ করতে হয়, বাজারের লিস্ট, এই সেই লিস্ট, আবার স্ট্রিং নিয়ে কাজ করতে হয়, ক্যালকুলেটর নিয়ে কাজ করতে হয়। মোটামুটি বেসিক কাজগুলো আমরা আজকে পাইথন দিয়ে দেখলাম। আহ, আমাদের পাইথনের সাথে আমাদের যে একটা বোঝাপড়া সেটা মোটামুটি শুরু হইলো আর কি, যে আমরা তাদের থেকে কিছু করাতে পারতেছি। এটাই আসলে আমাদের কাছে শুরুর দিক থেকে অনেক